ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। ধারাবাহিক আয়োজনের এই এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বারবার আসে এমন গুরুত্বপূর্ণ 50টি অঙ্ক নিয়ে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের আলোচ্য বিষয় বীজগণিতের 23টি অঙ্ক, জ্যামিতির 7টি অঙ্ক এবং পাটিগণিতের 20টি অঙ্ক। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তো শুরুতেই বলে রাখি, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে মাস্ট বি সাবস্ক্রাইব করেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখেন। স্ক্রিনের 50 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যদি x প্লাস 1/x ইকুয়াল 4 হয় তবে x ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 এর মান কত? নিচে সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে। তো দেখেন, এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমরা শুরুতে লিখব কি দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে বলেন তো? অঙ্কটাতে দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল, তার মান হচ্ছে 4। আর মান বের করতে হবে কিসের? মান বের করতে হবে কিন্তু উপরে x, তার নিচে হচ্ছে x স্কোয়ার মাইনাস 3x প্লাস হচ্ছে 1, এইটা ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এইটার মান বের করতে হবে। এখন আমরা যদি এখানে একটু কাজ করি, আমরা এখানে একটু লসাগু করতে চাই, তাহলে x হচ্ছে লসাগু, তাহলে x এ গুণ করলে x স্কোয়ার প্লাস x আর x ভাগ করলে হচ্ছে 1 দিয়ে উপরের 1কে গুণ করলে 1 ইকুয়াল কত? 4, তার নিচে 1 রয়েছে। তাহলে বা আমরা আর গুণ বা বজ্রগুণ করতে পারি, x স্কোয়ার প্লাস 1কে দিয়ে 1কে গুণ, তাহলে x স্কোয়ার প্লাস 1 হচ্ছে ইকুয়াল x দিয়ে 4কে গুণ করলে কত হচ্ছে? 4x। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে x স্কোয়ার প্লাস 1 এর মান আমরা 4x পেয়ে গেলাম। এই যে বিষয়টা এখান থেকে আমরা পেলাম, এই বিষয়টা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে বলেন তো উপরে কি আছে? x আছে, নিচে এই যে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 আছে, তার মানে আমরা x স্কোয়ার প্লাস 1কে পাশাপাশি লিখলাম আর এইদিকে মাইনাস 3xকে লিখলাম। তাহলে ইকুয়াল উপরে x আছে, তাহলে এখান থেকে আমরা আসি x স্কোয়ার প্লাস 1 এর মান আমরা 4x পেয়েছি, তাহলে এই জায়গায় আমরা কিন্তু 4xটা বসাই দিব, মাইনাস হচ্ছে 3x। তাহলে ইকুয়াল উপরে থাকলো x আর নিচে 4x থেকে 3x যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত থাকে? x যদি আমরা কাটি তাহলে কত হয়? 1। তার মানে এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে আমাদের বি নম্বর অ্যান্সারটা রাইট। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো আমরা এই অংশটা একটু মুছে দিই। মুছে দিয়ে দেখেন এখানে যে 49 নম্বর অঙ্কটা দেওয়া আছে, এই ধরনের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় ম্যাক্সিমাম সময় আসতে দেখা যায়, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তাহলে এই অঙ্কটা আমি তুলতেছি। শুরুতে বলা আছে a, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, বলা হচ্ছে a মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেট a প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বলা হচ্ছে ইকুয়াল কত? তাহলে ইকুয়াল a মাইনাস, আমরা প্রথমে কি করি? আমরা সূত্র জানি ব এর ভাগু যো বি, অর্থাৎ ব এর ভাগু যো বি। বতে বন্ধনী, এতে এর কাজ, তারপরে ভাগের কাজ, পাশাপাশি গুণ যোগ এবং বিয়োগের কাজ। তবে বন্ধনী বলতে রেখা বন্ধনী বোঝায়, এরপরে রয়েছে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তো এখানে তো আর রেখা বন্ধনী নেই। রেখা বন্ধনী মানে হচ্ছে কোনো সংখ্যার, মনে করেন 2 যোগ 3, তার উপরে একটা এরকম টান রয়েছে, এটাকে বলা হয় রেখা বন্ধনী। এরপরে আমরা কি করি? প্রথম বন্ধনীর কাজ। তাহলে প্রথম বন্ধনী এখানে এর ভিতরে রয়েছে, তাহলে এ প্রথম বন্ধনীর ভিতরে তো আর যোগ বিয়োগ করা যাচ্ছে না, তাই না? এই জন্য আমরা মাইনাস দিয়ে এই চিহ্ন দুটোকে গুণ করে দিব। তাহলে এ মাইনাস এ, এই প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 1, এবার ফার্স্ট ব্র্যাকেট উঠে গিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা বসে গেল। তাহলে ইকুয়াল এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ আর এ ক্রস, তাহলে মাইনাস 1 থাকে আমাদের ভিতরে। এখন যদি এ, এখানে তো আর প্রথম বন্ধনী নেই, তাহলে এবার দ্বিতীয় বন্ধনীর কাজ। তাহলে এ এই মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে হচ্ছে কত? 1। তার মানে a প্লাস 1 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? অ্যান্সারটা হচ্ছে ডি নম্বর। ঠিক আছে, তাহলে খেয়াল করেন বিষয়টা যে এখানে শুধু এই যে নিয়মটা ব এর ভাগু যো বি, এই বিষয়টাকে ইংরেজিতে কি বলা হয়? বদমাস, BODMAS, বদমাস। এই বদমাস মানে বিতে ব্র্যাকেট, ওতে অফ, ডিতে ডিভিশন, এমতে মাল্টিপ্লিকেশন, এতে অ্যাড আর এসতে কি বলা হয়? ডিডাক্ট বা সাবস্ট্রাকশন। সরি, এসতে হচ্ছে সাবস্ট্রাকশন। আমরা ডিডাক্ট মানেও বিয়োগ বুঝি বা মাইনাস মানেও বিয়োগ বুঝি। তাহলে আমি আবার বলি, ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাড এবং সাবস্ট্রাকশন। তার মানে হচ্ছে ব এর ভাগু যো বি, এটা বাংলা আর এটা হচ্ছে ইংরেজি। তো এই বদমাস রুল আমরা এখানে যদি ফলো করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার সহজেই বের হয়ে আসবে। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এবারে খেয়াল করেন 48 এবং 47 নম্বর অঙ্কটা স্ক্রিনে দেখা যাচ্ছে। আমরা উল্টো দিক থেকে অঙ্কগুলো করব। ঠিক আছে,
তো যে বীজগণিতের অঙ্কগুলো আমি সামনে রেখেছি এবং এর আগে আমি 50টা অঙ্ক সাজেশনমূলক আপনাদের করে দিয়েছি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, এবং সেই অঙ্কগুলোতে পাটিগণিত অনেক বেশি ছিল বিধায় আজকের লেসনটাতে আমি বীজগণিত অনেক বেশি রেখেছি। শুরুতেই যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে বীজগণিত আজকে আমরা 23টা করব, এই জন্য শুরুতে আজকে আমরা বীজগণিত রেখেছি, এরপরে পাটিগণিত এবং জ্যামিতি আমরা দুইটা মিক্স করে করব। ঠিক আছে, তাহলে দেখেন 48 নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটাতে বলা হচ্ছে কি x প্লাস 1/x ইকুয়াল 1/3 হলে x কিউব প্লাস 1/x কিউবের মান কত। তাহলে এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমরা এখানে লিখব যে দেওয়া আছে, আমরা এখান থেকে শুরু করি। অঙ্কটা দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন তো দেখি। x প্লাস 1/x ইকুয়াল টু আমাদের কিন্তু 1/3 দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে। এখন মান বের করতে হবে কিসের? মান বের করতে হবে কিন্তু এই যে জিনিসটা, এই জিনিসটার মান আমাদের বের করতে হবে। তাহলে সরাসরি যদি আমরা সুতরাং দিয়ে বা প্রদত্ত রাশি লিখে আমরা যদি এই যে সূত্রটা আমরা যদি লিখি, আমরা আগে তুলে তারপর সূত্রের আদলে সাজাবো। তাহলে আমরা লিখলাম, লিখার পরে আমি সূত্রের আদলে সাজাচ্ছি। তাহলে কিভাবে সাজাবো? x তার উপর কিউব মানে a কিউব বানালাম, এবার 1/x তার উপর কিউব, আমি এটাকে b কিউব বানালাম। আচ্ছা বলেন তো দেখি a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তটা কি? অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b, তার উপরে আমরা লিখতে পারি হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1 ইন্টু b, তার সাথে ইন্টু আকারে a প্লাস b। ওকে, আমি বলছি a আর b আর লিখছি কিন্তু x আর 1/x। যাই হোক, ওভাবে বলতে গেলে কিছুটা ব্যতিক্রম হয়ে যায়। তাহলে দেখেন, তাহলে আমি কি করলাম, আমি যদি সূত্রটা আপনাদের এখানে একটু লিখে দেই, ধরেন এখানে একটু লিখে দিচ্ছি যে a কিউব প্লাস b কিউব এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b তার উপরে হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে কিন্তু a প্লাস b। এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা কিন্তু এখানে প্রয়োগ করেছি। ঠিক আছে, এখানে প্লাস হলে এখানে মাইনাস হয়, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস হয়। তো দেখেন এবার আমরা মান বসাবো। তাহলে x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে? 1/3, যেটা আমরা এখানে লিখে দিয়েছি। তাহলে 1/3 তার উপরে কি হবে? তার উপরে কিউব হবে, মাইনাস 3 ইন্টু 1, x ক্রস হয়ে গেল, ইন্টু x প্লাস 1/x এর মান কত? এটার মান হচ্ছে 1/3। তাহলে 1/3 আমরা বসাই দিলাম। আচ্ছা বলেন তো দেখি, উপরে 1 আর তার নিচে 1-এর উপর কিউব আর 3-এর উপর যদি কিউব দেই তাহলে 27 হয়ে যায়। 1-এর উপর কিউব মানে তো 1ই, তাই না? তাহলে মাইনাস 3 কাটা, তাহলে 1 1 1। তাহলে ইকুয়াল লসাগু কত হচ্ছে? 27, তার মানে উপরে 1 মাইনাস 27 1 27। তাহলে যদি আমরা 1 থেকে 27 বাদ দেই তাহলে মাইনাস 26, তার নিচে কত থাকে? 27। তাহলে উপরে মাইনাস 26, তার নিচে 27। আচ্ছা বলেন তো দেখি অ্যান্সারটা কোথায় রয়েছে? এই মাইনাসটা কিন্তু মাঝখানে দেওয়া যে কথা, উপরে দেওয়া একই কথা, আবার নিচে দেওয়াও একই কথা। ঠিক আছে, এই মাইনাস নিয়ে কোনো সমস্যা নেই। 26/27 কোথায় রয়েছে দেখেন, আমাদের এখানেও কিন্তু রয়েছে 26/27, কিন্তু যেহেতু সামনে একটা মাইনাস ছিল তার মানে এ নম্বর অ্যান্সারটা কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট। ঠিক আছে, এরপর আমরা 47 নম্বর অঙ্কটা দেখব, এটা আমি একটু মুছে দিচ্ছি। তো দেখেন 47 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে x মাইনাস 1/x ইকুয়াল √5 হলে x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু হোয়াট? অর্থাৎ এটার মান কত আমাদেরকে বের করতে হবে। তো একটু আগেই কিন্তু আমি প্লাসের সূত্র দিয়ে একটা অঙ্ক করে দিয়েছি, এই জন্য আমি এখানে কিন্তু মাইনাসের সূত্র দিয়ে একটা অঙ্ক রেখেছি। তাহলে এখানে আমি কি লিখব? আমি লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন তো দেখি। x মাইনাস 1/x এর মান হচ্ছে √5, এটা দেওয়া আছে। কিসের মান বের করতে হবে? x কিউব মাইনাস 1/x কিউব। তাহলে আমি লিখতে পারি সুতরাং বা প্রদত্ত রাশি, আমি সরাসরি সূত্রের আদলে সাজালাম। তাহলে x কিউব আর 1/x তার উপর কি? কিউব। তাহলে কি হবে সূত্রটা? x মাইনাস 1/x তার উপর কিউব, এইবারে প্লাস হবে 3ab, তার মানে এইভাবে 3ab হয়ে গেল, ইন্টু a মাইনাস b হয়ে যাবে এখানে। অর্থাৎ এখানে যে চিহ্ন থাকে শেষেও এই একই চিহ্ন বসাতে হয়, আর মাঝখানে চিহ্নটা এর বিপরীত চিহ্ন হয়, এখানে মাইনাস হলে এখানে প্লাস। তাহলে x মাইনাস 1/x এর মান আমরা কত পেয়েছি বলেন তো দেখি। এখান থেকে কত আমাদের দেওয়া আছে? √5, যেটা আমরা শুরুতে দেওয়া আছে লিখেছিলাম। তাহলে √5 তার উপর কি হবে? কিউব প্লাস x ক্রস, তাহলে 3 আক্ষে 3, ইন্টু এটার মান কত আছে? √5, তাহলে দিয়ে দিলাম √5। তাহলে ইকুয়াল বলেন তো দেখি √5 কয়টা আছে? 3টা, তার মানে √5 ইন্টু √5 ইন্টু √5 প্লাস 3√5 হয়ে গেল এটা। তাহলে বলেন তো দেখি এই যে দুইটা √5, আমি √5 তার উপরে স্কোয়ার লিখতে পারি কিনা? অবশ্যই পারি, ইন্টু √5 প্লাস হচ্ছে 3√5। তাহলে ফাইনালি আমরা স্কোয়ার রুট কেটে কি বলবো? 5√5 প্লাস হচ্ছে 3√5। তাহলে বলেন তো দেখি 5টা √5 আর 3টা √5 মিলে কয়টা √5 হয়? তাহলে 8টা √5।
তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 8√5। তাহলে কোথায় রয়েছে অ্যান্সারটা? এ নম্বরে রয়েছে। তার মানে এ নম্বর অ্যান্সারটা নিঃসন্দেহে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কগুলোতে চলে যাচ্ছি। স্ক্রিনের 46 নম্বর অঙ্কটা কিন্তু আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব, অর্থাৎ এই অঙ্কটা আপনারা করবেন এখনই, করার পরে আমাকে কিন্তু অ্যান্সার বের করে জানাবেন যে এই অঙ্কটার অ্যান্সার কত আসবে। এটা আমি HW দিয়ে দিলাম 46। তো মনে রাখবেন 46 নম্বর অঙ্ক আপনারা কমেন্ট সেকশনে এইভাবে লিখবেন, অঙ্ক নাম্বার 46 এর লিখবেন যে অঙ্ক নাম্বার 46 এর অ্যান্সার, এভাবে লিখবেন যে অ্যান্সার কত হবে সেটা এখানে বসাই দিয়ে আপনারা কমেন্ট করে ফেলবেন। ঠিক আছে, তো এইভাবে আপনাদের কিন্তু অঙ্কগুলো একেবারে ধারাবাহিকভাবে কিন্তু আপনাদের করতে হবে অঙ্কগুলো। ঠিক আছে, অর্থাৎ একই নিয়মের আপনারা দুইটা বা তিনটা অঙ্ক করবেন, করার পরে বাকি যে হচ্ছে আমি হোমওয়ার্ক দেব সেগুলো কিন্তু সাথে সাথেই করতে হবে। এটাও কিন্তু a³ + b³ এর সূত্র। তো এটা অনেক সহজ অঙ্ক, আমি করে দিচ্ছি না, এটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে। এরপরে দেখেন পরের অঙ্কটাতে আমি চলে যাচ্ছি। তো 45 নম্বর অঙ্কটা খেয়াল করেন, 3x + 3x + 3x। আমি আগে অঙ্কটা তুলি, কিভাবে দেওয়া রয়েছে, জাস্ট তিনটা 3x রয়েছে। তাহলে আমরা যদি কমন নেই 3x, বলেন তো 1 থাকে কিনা? 1 + 1 + 1 নিশ্চয়ই থাকে। তাহলে 3x ইন্টু কত থাকে? 3, তিনটা এক যোগ করলে তো 3 হয়। যে কোনো সংখ্যার পাওয়ার কত? 1। তার মানে দুইটা 3-এর মধ্যে আমরা একটা 3 নিতে পারি আর উপরে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে x + 1 হয়ে গেল। তাহলে 3x + 1 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা বলেন তো দেখি, এই এ নাম্বার, এই যে বি নাম্বার অ্যান্সারটা এই দিকে রয়েছে, যাই হোক সামহাউ হচ্ছে কেটে ওই দিকে চলে গিয়েছে, তার মানে হচ্ছে 45 নম্বর এর অ্যান্সার হচ্ছে 3x + 1, তার মানে বি নাম্বার অ্যান্সারটা রাইট। এবার আমরা মুছে দিয়ে পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এবারে দেখেন 44 এবং 43 নম্বর অঙ্কটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো 44 নম্বর অঙ্কটা আমি শুরুতে আপনাদের করে দেব। তো 44-এ কি বলা হচ্ছে খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে। 44 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে যে x + y এর মান 4 দেওয়া আছে। তাহলে আমরা এখানে একটু করে দিচ্ছি, আমরা লিখব দেওয়া আছে x + y = 4, আর x - y ইকুয়াল কত দেওয়া রয়েছে? 2 দেওয়া রয়েছে, এবং মান বের করতে বলেছে x, y এর, অর্থাৎ x, y = হোয়াট, এটা কত হবে, x এর মান কত হবে আর y এর মান কত হবে। তো মনে রাখেন আমি শর্টকাট মেথড আপনাদের শেখাচ্ছি। শর্টকাট মেথড হচ্ছে এরকম যে যদি দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে x এর মান বের, আর এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে y এর মান বের হবে, সাথে সাথেই বের হয়ে যাবে। তাহলে 4 আর 2 যোগ করে হয় 6, 6কে 2 দিয়ে ভাগ করলে x এর মান 3, আর 4 থেকে 2 দিয়ে 4কে 2 দিয়ে মানে 4 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 2, 2কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, তাহলে y এর মান 1, তাহলে x এর মান 3, y এর মান 1। তাহলে অ্যান্সারটা কত? 3 আর 1, তার মানে সি নাম্বার অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। ঠিক আছে, এরপরে দেখেন আমি যদি এই অঙ্কটা করতে চাই তাহলে আমি টান দিব, টান দিয়ে এটা কাটা, তাহলে কত থাকলো? 2x = 4 আর 2 কত? 6, তাহলে x = 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3, এবং এই x এর মান আমি হয় 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ যে কোনো একটাতে বসাতে পারি। আমি 1 নংয়ে বসালাম, তাহলে 1 নংয়ে বসালে কি হয়? x + y = 4, তাহলে x এর মান 3, তাহলে 3 + y = 4, সুতরাং y = 4 থেকে 3 গেলে কত থাকে? 1। তার মানে মুহূর্তের মধ্যেই আপনারা এই প্রশ্নটা যদি আসে তাহলে আপনারা কি করবেন? এই যে যোগফল আছে, বিয়োগফল আছে, 4 আর 2 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 4 2 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে x এর মান হচ্ছে 3। তো শুরুতেই যেহেতু x এর মান দেওয়া রয়েছে সবগুলার শুরুতে, তার মানে এটাই হবে অ্যান্সার, কেননা শুরুতে x এর মান, পরেরটাতে কিন্তু শুরুতে 1 রয়েছে, এটা কিন্তু y এর মান, তাই না? তো সেক্ষেত্রে সি নম্বর অ্যান্সার আপনি একেবারে মুহূর্তের মধ্যেই বুঝে যাবেন। এরপরে দেখেন 43 নম্বর যে অঙ্কটা রয়েছে, বলা হচ্ছে 2x + 1 = 8x + 1 হলে x এর মান কত? তাহলে আমরা অঙ্কটা তুলব শুরুতে, এই যে 43 নম্বর অঙ্ক আমরা তুলতেছি যে 2x + 1 = 8x + 1, কার মান বের করতে হবে? x এর মান। তার মানে আমরা বলতে পারি এখানে যে x = হোয়াট, এটা বের করতে হবে। তাহলে বা আমরা কি করতে পারি? 2x + 1 = এই 8 মানে হচ্ছে 2 এর উপর কিউব, আর পাওয়ার হিসেবে কে আছে আগে? x + 1। ঠিক আছে, মনে রাখবেন যে পাওয়ার সবসময় গুণ হয়। আচ্ছা, তাহলে বা 2x + 1 = 2, এই 3 দিয়ে এই পুরোটাকে গুণ হবে, তাহলে 3x প্লাস হচ্ছে 3। তো আমরা একটা নিয়ম জানি যে যদি বেজ ইকুয়াল বেজ হয় তাহলে আমরা লিখতে পারি পাওয়ার ইকুয়াল পাওয়ার, আবার যদি পাওয়ার ইকুয়াল পাওয়ার হয় তাহলে আমরা লিখতে পারি বেজ ইকুয়াল বেস। তো এই অঙ্কটাতে খেয়াল করে দেখেন একটু, এই বেজ আর বেজ সমান হয়েছে, উপরের গুলাকে বলা হয় পাওয়ার আর নিচের গুলাকে বলা হয় বেজ। তাহলে বেজ যেহেতু সমান হয়েছে তাহলে সুতরাং আমরা লিখতে পারি x + 1 =
3x প্লাস 3 নিশ্চিতভাবেই লেখা যায়। এখন এই এক্সকে এইদিকে নিয়ে যাবো, এই 3কে এইদিকে নিয়ে আসবো, অথবা আমরা উল্টোটাও করতে পারি। আমরা এক্স এই 3xকে এইদিকে নিয়ে আসলাম, 3x ইকুয়াল টু ওই 3 ওইদিকে থাকলো, এই 1 ওইদিকে গেলে কি হয় -1। তাহলে কি বলতে পারি আমরা -2x ইকুয়াল টু 2। এখন আমরা বলতে পারি সুতরাং x ইকুয়াল টু উপরে 2, এই -2 নিচে চলে গেল, যেহেতু গুণ আকারে আছে ভাগ হয়ে গেল, তাহলে এটা আর এটা যদি কাটাকাটি করি তাহলে -1 আসে, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে -1। দেখেন ডি নম্বরে অ্যান্সারটা রয়েছে -1। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এবারে আপনারা 42, 41 এবং 40 নম্বর অঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো দেখেন 42 নম্বর অঙ্কটা আমি করেই দিব, কারণ হচ্ছে এই ধরনের অঙ্ক আপনাদের করতে অনেক সময় প্রবলেম হয়ে যায়। তো 42-এ কি বলা হচ্ছে এখানে যে 5 টু দি পাওয়ার কত আছে, x আছে, প্লাস 8 ইন্টু 5 টু দি পাওয়ার x আছে, প্লাস 16 ইন্টু 5 টু দি পাওয়ার x আছে, বলা হচ্ছে ইকুয়াল কত 1। অর্থাৎ আমরা 5 টু দি পাওয়ার x প্লাস 8 ইন্টু 5 টু দি পাওয়ার x প্লাস 16 ইন্টু 5 টু দি পাওয়ার x ইকুয়াল 1, এটা আমরা তুললাম। তোলার পরে আমরা এখানে হচ্ছে ইকুয়াল 1 দেখতে পাচ্ছি এবং বলা হচ্ছে x এর মান কত। তাহলে বা আমরা 5 টু দি পাওয়ার x কমন নিব, কমন নিলে কি থাকে 1 প্লাস 8 প্লাস হচ্ছে 16 ইকুয়াল টু 1 থাকলো এইদিকে। তাহলে বা আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার x ইন্টু, তাহলে 16 আর 8 কত হয় 24 আর 1 25, তাহলে 25 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে বা 5 টু দি পাওয়ার x ইন্টু 25 মানে কত 5 এর স্কোয়ার ইকুয়াল 1। তাহলে বা আমরা কি লিখতে পারি, দুইটা 5-এর মধ্যে একটা 5 আর পাওয়ারগুলো যোগ হচ্ছে, তাহলে x প্লাস 2 হয়ে গেল, তার মানে গুণ থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে ইকুয়াল এই 1কে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 0। তো মনে রাখেন সূচকের একটা সূত্র বলে আমরা এটা লিখতে পারি যে x টু দি পাওয়ার 0 তার মান 1। তার মানে আমি যদি বলি 5 টু দি পাওয়ার 0 তার মানে 1, আমি যদি বলি 100 টু দি পাওয়ার 0 তার মানে 1, আমি যদি বলি 1 কোটি, মানে যদি আমি শূন্য দেই, এতগুলো শূন্য দিলাম, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 10 কোটির উপর 0 তার মানও কিন্তু 1। ঠিক আছে, তার মানে এই 1কে আমি যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য হিসেবে লিখতে পারি। তাহলে বাকি দাঁড়ালো বলেন তো দেখি, বেস সমান হয়ে গেল বাদ, তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 0 হলো, তাহলে সুতরাং x ইকুয়াল টু এই 2 এইদিকে গেলে -2 হয়ে যাচ্ছে, তার মানে x এর মান কত আসতেছে -2 আসতেছে। তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ -2। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। তো এটা আমি একটু মুছে দিয়ে আমরা 41 নম্বর অঙ্কটা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিসের অঙ্ক, এটা হচ্ছে একটা গসাগুয়ের অঙ্ক। 41 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে কি, দেখেন 4x স্কোয়ার মাইনাস 16 এবং 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 24 এর গসাগু কত। তো আমরা যদি এই অঙ্কটা করি তাহলে আমরা গসাগুর সময় নিশ্চয়ই জানি যে আমরা এভাবে লিখি যে প্রথম রাশি কত আছে, আমাদের প্রথম রাশি আছে কিন্তু 4x স্কোয়ার মাইনাস 16। এখানে যদি আমরা কমন নিই তাহলে কমন নিলেও আমরা নিতে পারি, আবার যদি আমরা চিন্তা করি যে না আমরা কমন নিব না, কমন না নিয়ে আমরা সরাসরি করব, আমরা সেটাও করতে পারি। তো আমরা কমনই নেই, শুরুতে কমন যাচ্ছে যেহেতু x স্কোয়ার মাইনাস 4 থাকে, 4 কমন নিলে 4x স্কোয়ার ছিল, x স্কোয়ার থাকলো আর 4 4 16। ঠিক আছে, তাহলে 4, আর এখানে বলেন তো দেখি আমাদের x স্কোয়ার এরপরে কি হয়, আজান দিচ্ছে, আমি একটু ভিডিওটা পজ করে রাখতেছি, আজান শেষ হলে আমরা আবার ফেরত চলে আসব। তাহলে এখানে কি হচ্ছে একটু খেয়াল করেন, 4 ছিল বা 4 আছে, 2 এর উপর আমরা স্কোয়ার দিয়ে দিতে পারি। তাহলে 4 ইন্টু এখানে সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তার মানে a প্লাস বি একটা এবং a মাইনাস বি একটা। নিশ্চয়ই আপনারা জানেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা, এটা হচ্ছে প্রথম রাশি। এরপরে দেখেন আমি নিচে দ্বিতীয় রাশিটার ক্যালকুলেশন একটু আপনাদের করে দিচ্ছি। তা আমি এখানে লিখলাম দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশিতে কি বলা আছে বলেন তো দেখি, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। বলা হচ্ছে 6x স্কোয়ার প্লাস হচ্ছে 24x প্লাস হচ্ছে 24। এখানে কি কমন নেওয়া যাচ্ছে, 6ই কমন নেওয়া যাচ্ছে, কমন নিলে আগে নিতে হবে সেটা, যদি নেওয়া যায় তো। তাহলে x স্কোয়ার প্লাস হচ্ছে 4x প্লাস কত, প্লাস হচ্ছে 4 6 24, তার মানে প্লাস হচ্ছে 4। আমি কত কমন নিলাম, আমি কিন্তু 6 কমন নিয়ে এটাকে ছোট করে ফেললাম, তাহলে থাকলো 6। এখন খেয়াল করেন বিষয়টা এখানে, যে এই যে এখানে এক্স স্কোয়ার রয়েছে, আমি দেখি তো এখানে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা, অবশ্যই যায়। তার মানে এই 4কে আমি 2 এর উপর স্কোয়ার দিতে পারি, সূত্রের 2 ইন্টু a বলতে কত x ইন্টু b বলতে কত 2। তার মানে আমি বুঝতে পারতেছি যে এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেখেন এই লাইনটা ক্যালকুলেশন করলে কিন্তু এই লাইনটাই হয়, কিন্তু আমি সূত্রের আদলে এটাকে সাজালাম, তাহলে হয় 6 ইন্টু এক্স প্লাস 2 তার উপর হোল স্কোয়ার।
আচ্ছা, এক্স প্লাস টু হোল স্কোয়ার এর অর্থ কি? দুইটা এক্স প্লাস টু রয়েছে, তাহলে আমরা এই লাইনটাকে এভাবেও লিখতে পারি 6 ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস টু। ঠিক আছে, আমরা চাইলে এভাবেও রাখতে পারি অথবা চাইলে এভাবেও রাখতে পারি। এখন কি বের করতে বলেছে? আমার কিন্তু গসাগু বের করতে বলেছে, তাহলে আমরা লিখব নির্ণেয় গসাগু। গসাগু ইকুয়াল, তাহলে আগে সংখ্যাগুলোর গসাগু করতে হবে। তাহলে 4 আর 6 এর গসাগু কত হবে? তাহলে 4কে দিয়ে 6কে ভাগ, তাহলে 4 1 4 থাকলো 2, 2 দিয়ে 4কে ভাগ, তাহলে 2 2 4। তার মানে গসাগু কত হলো? গসাগু হলো 2। তার মানে আমরা নির্ণেয় গসাগু 2 ইন্টু, আচ্ছা খেয়াল করেন তো এখানে যে আর কোনো সংখ্যার সাথে এখানে অপশনগুলোতে 2 আছে কিনা, শুধু একটাতে আছে 2, তাহলে নিঃসন্দেহে ডি নম্বর অ্যান্সারটাই রাইট হবে এক্ষেত্রে, তাই না? কারণ আর তো কোনো অপশনে 2 নাই। কিন্তু গসাগুর সময় আমরা কি করি? শুধু মিলটাকেই নেই। তার মানে এখানে দেখেন এক্স প্লাস টু আছে, এখানেও দেখেন এক্স প্লাস টু আছে, মানে এমন সংখ্যা নিতে হবে যেন 2 জায়গাতেই থাকে। তো এক্স প্লাস টু, তাহলে 2 ইন্টু এক্স প্লাস টু হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ডি নম্বরটা রাইট। ঠিক আছে, আমরা এটা মুছে দিয়ে 40 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছে। তো দেখেন 40 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এ প্লাস 1/a ইকুয়াল √3 হলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত? তাহলে আমরা অনুসিদ্ধান্ত জানি। অনুসিদ্ধান্ত কি? যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা একটা অনুসিদ্ধান্ত। বা এই অনুসিদ্ধান্তটাকে আমরা এভাবেও লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ চাইলে আমরা এটাও লিখতে পারি, চাইলে আমরা এটাও লিখতে পারি, কিন্তু মানের উপর ডিপেন্ড করবে কোনটা লেখা উচিত। তাহলে খেয়াল করেন এখানে মান দেওয়া আছে প্লাসের, তাই আমরা প্লাসের সূত্রটাই নিব বা প্লাসের অনুসিদ্ধান্তটাই নিব, তাই না? তাহলে আমি এটা একটু মুছে দিয়ে অঙ্কটাতে চলে যাচ্ছি। তাহলে দেওয়া আছে, আমরা লিখবো যে দেওয়া আছে এটা। এরপরে আমাদের মান বের করতে হবে এ স্কোয়ার প্লাস 1/a তার উপর স্কোয়ার। আমি এই জিনিসটাকে এই আদলে সাজালাম। সাজানোর পরে আমি কি করব? অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। তাহলে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ ইন্টু বি। দেখেন সূত্রের আদলে আমাদের সাজানো শেষ। তাহলে এখন যদি আমরা মান বসাই, তাহলে এটার মান তো √3 দেওয়া রয়েছে। √3 উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ কাটা 1, তাহলে স্কোয়ার রুট কাটা যাচ্ছে, তাহলে 3 মাইনাস 2, তার মানে আমাদের সঠিক উত্তর কত? 1। তার মানে দেখা যাচ্ছে যে 40 নম্বর অঙ্কটার অ্যান্সার হচ্ছে ডি নম্বরটা রাইট। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো এ পর্যায়ে আমি একটু বলি আপনাদেরকে, আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, তো সবাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে মুহূর্তে ভিডিওটা আপনারা দেখে থাকেন, তো হচ্ছে পেজটা ফলো দিয়ে দেন। আর আমার একটা অনলাইন ব্যাচ রয়েছে, সেই ব্যাচে আমি নিবন্ধন, প্রাইমারি এবং বিসিএস প্রিলিমিনারির যারা আপনারা প্রিপারেশন নিচ্ছেন, অর্থাৎ এমসিকিউ টাইপের অঙ্কের যারা প্রিপারেশন নিচ্ছেন, পাশাপাশি হচ্ছে 10ম গ্রেড থেকে 16তম বা 18তম গ্রেডের যারা প্রস্তুতি নিচ্ছেন, তারাও আমার এই কোর্সে জয়েন করতে পারেন। শুধুমাত্র ম্যাথ কোর্স এবং 510 টাকার বিনিময়ে আমি ফুল কোর্সটা আপনাদের করিয়ে থাকি। তো অবশ্যই আপনারা এই কোর্সে জয়েন করবেন। এবং এটা স্পেশাল ব্যাচ, যেখানে 36টার মতো ক্লাস থাকে, এর মধ্যে 24টা লাইভ ক্লাস এবং 12টা রেকর্ডেড ক্লাস থাকে। আপনারা চাইলে জয়েন করতে পারেন এবং জয়েন করলে আমি আপনাদের ম্যাথের একটা সাজেশন দিব, পিডিএফ সাজেশন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সেখানে হচ্ছে করে দেওয়া রয়েছে। আমি যেভাবে করাই সেভাবেই করে দেওয়া রয়েছে। পাশাপাশি ডিটেইলসও কিন্তু সেখানে কিছু কিছু রয়েছে শীটটাতে। এবং আপনারা যদি জয়েন করেন, তাহলে নিবন্ধন পরীক্ষার জন্য এই মুহূর্তে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং অঙ্ক, এই 4টা বিষয়ের সাজেশন আমি আপনাদেরকে দিয়ে দেব। তবে অবশ্যই আপনার 510 টাকা পে করতে হবে, মানে হচ্ছে সেন্ড মানি করতে হবে 01738280760 এই নাম্বারে আপনারা বিকাশে বা নগদে 510 টাকা সেন্ড করবেন। সেন্ড করার পরে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট করবেন, বা এই নম্বরেও আপনারা টেক্সট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি 01642702760। ওকে, আপনারা এই নাম্বারেই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আপনারা কলও করতে পারেন। তবে বিকাশ নম্বর এবং নগদ নম্বর কিন্তু এটা। ঠিক আছে, তো এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের নিচের দিকে 39 নম্বর অঙ্কটা দেখেন আপনারা। এই অঙ্কটা কিন্তু খুবই সহজ, একটু আগেই আমি এই আদলে অঙ্ক করে দিয়েছি আপনাদেরকে। তো অবশ্যই 39 নম্বর অঙ্কটা আমি আপনাদের হোমওয়ার্ক দিব এবং অঙ্কটা অবশ্যই করে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে 39-এর অ্যান্সার এত। ঠিক আছে, এরপরে দেখেন 38 নম্বর যে অঙ্কটা, এটা হলো ফাংশনের একটা অঙ্ক। বলা হচ্ছে ফাংশন এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলে ফাংশন এক্স এর জায়গায় 2 রয়েছে, এর মান নিচের কোনটি? অর্থাৎ এই
এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এই যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে সেখানে যদি আমি 2 বসাই তাহলে উত্তরটা কত হবে সেটাই কিন্তু আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা সরাসরি এখানে অঙ্কটা তুললাম। ধরেন যে ফাংশন এক্স ইকুয়াল টু আমাদের দেওয়া রয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 4। তাহলে ফাংশন এক্স এর জায়গায় 2 রয়েছে, তাহলে আমি বলবো কি যেহেতু 2 রয়েছে এক্স এর জায়গায় তাহলে 2 এর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস হচ্ছে 4, তাহলে 2 দুগুণ 4 মাইনাস 4 দুগুণ 8 প্লাস হচ্ছে 4, তাহলে 4 আর 4 8 হচ্ছে মাইনাস 8, তাহলে 8 থেকে 8 মাইনাস করলে কি হবে 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই 38 নম্বর অঙ্কটার উত্তর হচ্ছে ডি নম্বর, অর্থাৎ 0 হচ্ছে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, এরপর আমরা 37-এ চলে যাব। তো 37-এ কি বলা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত। তো নিশ্চয়ই আপনারা যোগফল বের করার সূত্র জানেন, সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ হচ্ছে 2, অর্থাৎ ধারাবাহিক সংখ্যার যোগফল বের করার সূত্র হচ্ছে এটা। এখন n মানে হচ্ছে সর্বশেষ পদ, সর্বশেষ পদ কত এখানে 100, তাহলে আমরা কি করব 100 ইন্টু 100 আর 1 যোগ করলে কত হয় 101। n এর মান তো সর্বশেষ পদটা, তাই না, যেহেতু ধারাবাহিক রয়েছে সংখ্যাগুলো 1 থেকে 100 পর্যন্ত। তাহলে ভাগ হবে 2, 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 50, 50 দিয়ে যদি আমরা 101কে গুণ করি তাহলে 50 একে 50, 50 একে 50, তার মানে 5050 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে সি নম্বর অ্যান্সারটা রাইট। এরপরে দেখেন তার আগে যে অঙ্কটা রয়েছে 36 নম্বর অঙ্ক, আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি। এটা হচ্ছে গসাগু সংক্রান্ত একটা অঙ্ক। আমি কিছুক্ষণ আগে কিন্তু আপনাদের গসাগু একটা অঙ্ক আমি ডিটেলস করে দিয়েছি এবং এটা হচ্ছে কিন্তু সূত্র সংক্রান্ত একটা অঙ্ক। তো 36 নম্বর অঙ্কটা আমি আপনাদের করে দিচ্ছি না আপাতত। আচ্ছা, আমি এটা করেই দিই, আপনারা হয়তো অনেকে নাও পারতে পারেন। তাহলে আমি প্রথম রাশি লিখে কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্রটা কি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি লিখলাম। এবারে দ্বিতীয় রাশি কি হবে, দ্বিতীয় রাশি রয়েছে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব। বলেন তো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটা কি এ প্লাস বি ইন্টু কি আমরা বলতে পারি কি বলা যায় এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা বললাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। ঠিক আছে, তো দেখেন ভুলও হতে পারে, আসলে আমি যখন অনেকগুলো অঙ্ক করাচ্ছি সেক্ষেত্রে কিন্তু দু একটা অঙ্ক মানে আমার অসতর্কতার কারণে ভুল হওয়া কিন্তু অস্বাভাবিক কিছু না। যেহেতু অনেক অঙ্ক করাচ্ছি অবশ্যই আপনারা চোখ কান খোলা রাখবেন এবং দেখবেন যে কোথাও সংখ্যা ক্যালকুলেশন করতে আমার ভুল হচ্ছে কিনা। তো দেখেন একটু এই অঙ্কটাতে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গসাগু বের করতে বলেছে। তাহলে গসাগুর সময় শুধু মিলটাই আমাদের নিতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি এখানেও রয়েছে, এ প্লাস বি এখানেও রয়েছে, আর এ মাইনাস বি এখানে আছে কিন্তু এ মাইনাস বি তো এখানে নেই। তাই আমাদের সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে আমাদের এ প্লাস বি। তাহলে এ প্লাস বি কোথায় রয়েছে বি নম্বরে, তার মানে বি নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। আমরা ইতোমধ্যে অনেকগুলো বীজগণিতের অঙ্ক করে ফেলেছি, এবার একটু আমরা চেঞ্জ করি, অর্থাৎ স্বাদ বদল করতে হবে, না হলে একঘেয়েমি চলে আসতে পারে। এই জন্য দেখেন 35 নম্বর অঙ্কটা রয়েছে বিকাল 3:40টায় বলা হচ্ছে, আমরা তো বলি 12টায় 1টায়, এই জন্য এভাবে লেখা রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা অঙ্ক এবং নিবন্ধন পরীক্ষায় ইতিপূর্বে আসা অঙ্ক, পাশাপাশি বিসিএস এর অঙ্ক, পিএসসির বিভিন্ন চাকরির পরীক্ষার অঙ্ক, যেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ওগুলো কিন্তু আমি একেবারেই বাছাবাছি করে সিলেক্ট করে রেখেছি। ঠিক আছে, এই জন্য খুবই মনোযোগ সহকারে এবং খাতা কলম নিয়ে অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি তাহলে কি বলা হচ্ছে যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি, 120, 125, 130 নাকি 135। তাহলে অঙ্কটা যদি আমরা সলিউশন করতে চাই তাহলে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। এই ঘড়ির এরকম অঙ্ক করার জন্য সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যে 11m মাইনাস 60h ভাগ হচ্ছে 2, এই সূত্র। m মানে মিনিট আর h মানে আওয়ার বা ঘন্টা। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি নিচে তো 2 আছেই, 11m তার মানে মিনিট কত 40, তার মানে আমরা বলতে পারি 11 ইন্টু 40 মাইনাস 60 দিলাম ইন্টু h এর মান কত বলেন তো দেখি, h মানে তো 3টা মানে আওয়ার, তার মানে 3 আওয়ার্স। তাহলে কত হচ্ছে নিচে 2, তাহলে 4 11 44, তার মানে 440 মাইনাস 3 6 18, তার মানে 180। তাহলে আমরা কি বলতে পারি 0 0, তাহলে 8 আছে 14 মিলাতে 6, 1 আর 1 2, তার মানে 260, নিচে কত 2, যদি আমরা কাটাকাটি করি 13 2 26, তার মানে 130, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা রাইট। দেখেন যদি আপনারা শর্টকাট মেথড বা শর্টকাট সূত্রগুলো জানতে পারেন তাহলে কিন্তু অঙ্ক করা আপনাদের জন্য কোনো ব্যাপারই না। জাস্ট এই ধরনের অঙ্ক আপনাদের করে ফেলতে হবে খুব সহজেই এই সূত্রের সাহায্যে। ঠিক আছে,
তো এখানে আমি একটু বলে দেই, একটু নোট আপনাদের দিয়ে দেই, অঙ্ক করার সময় না হলে প্রবলেম হতে পারে। কখনো যদি কোনো অঙ্কের অ্যান্সার 180 ক্রস করে যায় তাহলে কিন্তু আপনারা সরাসরি উত্তর দাগাবেন না। তখন কি করবেন, 360 থেকে যেটা অ্যান্সার বের হয়েছে সেটা বিয়োগ করে দিলে আপনাদের নতুন উত্তর বের হয়ে যাবে, সেটা দাগাবেন। আমি আবার বলি যে আমি যে অ্যান্সারটা বের করেছি 130 সরাসরি দাগিয়েছি, কিন্তু এই যেটা অ্যান্সার আপনি বের করলেন সেটা যদি 180 অপেক্ষা বড় হয় তাহলে সরাসরি আপনার উত্তর দাগাবেন না। তখন কি করবেন, যেটা বের হয়েছে সেটা বাদ দেবেন, 360 থেকে বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার। নিশ্চয়ই আমি কথাটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। এটা আমি না বললেও পারতাম, কিন্তু বলে দিলাম যেন অঙ্ক করতে আপনাদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, এরপরে দেখেন 34 নম্বর অঙ্কটা, আবারও বীজগণিতেরই একটা অঙ্ক এখানে এসেছে। বলা হচ্ছে এম এর মান কত হলে 4x² - mx + 9 একটি পূর্ণবর্গ হবে। বলা হচ্ছে কার মান, এম এর মান কত হলে। তাহলে আমরা অঙ্কটা আগে লিখি, 4x² - mx + 9 পূর্ণবর্গ হওয়ার অর্থ কী? পূর্ণবর্গ মানে যেমন আমি যদি বলি 25, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কেননা এটাকে 5-এর উপর স্কোয়ার অর্থাৎ 5 × 5 এই আদলে সাজানো যায়। আমি যদি বলি 36 একটা কি সংখ্যা? এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কেননা 6-এর উপর স্কোয়ার দিলে 36 হয়। কিন্তু 23 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা দেখেন এই আদলে কোনো কিছু মানে 23কে সাজানো যাচ্ছে না কোনো কিছু দিয়ে। ঠিক একইভাবে বীজগাণিতিক রাশির ক্ষেত্রে a + b হোল স্কোয়ার এটা একটা পূর্ণবর্গ রাশি এবং a - b হোল স্কোয়ার এটা একটা পূর্ণবর্গ রাশি। ঠিক আছে, আমরা যদি কোনো কারণে এই রকম বানাতে পারি তাহলেই আমরা পূর্ণবর্গ বলতে পারবো। তো a + b হোল স্কোয়ার মানে a² + 2ab + b স্কোয়ার, a - b হোল স্কোয়ার মানে a² - 2ab + b স্কোয়ার। ওটা বানালেও কিন্তু হবে। তাহলে দেখেন আমরা বানাচ্ছি 2x তার উপর হোল স্কোয়ার, তার মানে a² হয়ে গেল, মাইনাস দিলাম, প্লাস 9 আছে, তাহলে 3-এর উপর স্কোয়ার দিলাম, 9 হয়ে গেল। তাহলে আমরা করবো কি, আমরা সূত্রে 2 লিখবো, লিখলাম 2 ইন্টু a বলতে 2x, লিখলাম 2x ইন্টু b বলতে 3, লিখলাম 3। আচ্ছা বলেন তো দেখি, এই 2x এর উপর হোল স্কোয়ার তার মানে 4x² আগে থেকে ছিল, এটা মনে মনে বাদ। এই +9 এই 3-এর উপর স্কোয়ার এটাও আগে থেকে, অর্থাৎ 3-এর স্কোয়ার মানে 9, এটাও আগে থেকে ছিল। এখানে যে x আছে এই xটাও আগে থেকে ছিল, তাহলে এটাও আমি বাদ দিলাম। কিন্তু m এর জায়গায় এখানে এসেছে কি, মাইনাসের জায়গায় মাইনাস আছে, ঠিক আছে, m এর জায়গায় 2 × 2 = 4, 3 × 4 = 12। তাহলে m এর জায়গায় কত এসেছে, 12 এসেছে। তার মানে আমরা বলতে পারি যে m এর মান যদি 12 হয় তাহলে এটা কি হয়, পূর্ণবর্গ হয়ে যায়। তার মানে বি নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। তো দেখেন এইভাবে যদি আপনারা বুঝে যান এই ধরনের অঙ্ক, তাহলে কিন্তু আর মানে পরবর্তী সময়ে একই ধাঁচের সংখ্যা চেঞ্জ করে দিয়ে অঙ্ক দিলে আর আপনাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এবার এটা আমি মুছে দিচ্ছি, দিয়ে দেখেন 33 নম্বর অঙ্কটা খুবই সহজ অঙ্ক এবং ছোট ক্লাসের অঙ্ক, তারপরেও এগুলো চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যাচ্ছে। বলা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হতে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তাহলে আগে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব, একটা 1 দিয়ে 4টা 0, 5 অঙ্কের ক্ষুদ্রতম। এবার 4 অঙ্কের বৃহত্তম, তার মানে কয়টা 9, 4টা 9, 1 2 3 4 হয়ে গেল। তাহলে আমরা কি করব, আমরা বিয়োগ করব। আমরা সংখ্যাগুলোকে একটু পাশাপাশি লিখতে চাই, না হলে গন্ডগোল হয়ে যেতে পারে বিয়োগ করতে। তাহলে 9 9 9 9, শেষে একটা ফাঁকা। তাহলে 9 আর উপরে 10, তাহলে কত, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে 1, তাহলে কত থাকে, 9 আর 1 10, 10 উপরে 10 0, 10 উপরে 10 0, 10 উপরে 10 0, তার মানে একে একে মিলে গেল 0। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে 10,000 থেকে 9,999 বাদ দিলে তো একই থাকবে, তাই না? তার মানে আমাদের সঠিক উত্তর কত, সি। ঠিক আছে, তো দেখেন এইভাবে আপনাদেরকে বুঝতে হবে, এরপরে অঙ্ক করতে হবে। বুঝতে না পারলে কিন্তু হবে না কখনো। এরপরে আমরা 3 ভাগের 1 ভাগ অঙ্ক করে ফেলেছি অলরেডি। তো এই পর্যায়ে আপনারা একটু রেস্ট নিতে পারেন, অঙ্কগুলো তো করা হলো, আপনারা ভিডিওটা পজ করে 2-3 মিনিট একটু রেস্ট নিতে পারেন, রেস্ট নিয়ে আবারও অঙ্ক আপনারা শুরু করতে পারেন। এক নাগারে ভিডিওটা দেখতে আপনাদের হয়তো প্রবলেম মনে হতে পারে, যদি মনে না হয় তাহলে আপনারা কন্টিনিউ করতে পারেন। ওকে, তো দেখেন, এবং এই পুরো 50টা অঙ্কই কিন্তু আপনারা খাতা কলমে তুলে রাখবেন, আমি কিভাবে করাচ্ছি। দরকার হলে একাধিকবার আপনারা ভিডিওটা দেখবেন, এবং এই ধরনের ভিডিও কিন্তু আপনারা সচরাচর পাবেন না। ঠিক আছে, খুবই রেয়ার কেস এই ধরনের ভিডিওগুলো, অর্থাৎ এত লেন্দি ভিডিও অনেকেই তৈরি করবে না। আমি নিশ্চিতভাবেই বলতে পারি 500 জন ইউটিউবারের মধ্যে হয়তো হাতে গোনা 2-4 জন কিন্তু এরকম করতে পারে। ঠিক আছে, তো এই কারণে আপনারা খুবই সুন্দরভাবে অঙ্কগুলো তুলে রাখবেন, এবং আমি যে নিয়মে অঙ্কগুলো করাচ্ছি মনে রাখবেন,
আমার দীর্ঘ 10-11 বছরের অঙ্ক শেখানোর এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের কিন্তু বিষয়গুলো বোঝাচ্ছি। আপনারা হয়তো 2-4 বছর ধরে প্র্যাকটিস করছেন বা কেবলই করা শুরু করেছেন। আমি যেহেতু এই লাইনে অনেক দিন ধরে আছি, সেক্ষেত্রে আমি বুঝি এবং আমি জানি যে কোন অঙ্ক করার বেস্ট ওয়ে কোনটা। ঠিক আছে, এত কিছু আমি খুব আপনাদের সামনে যেহেতু পরীক্ষা এবং এই পরীক্ষায় যেন আপনারা ভালো করতে পারেন, এই জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো তৈরি করছি। ঠিক আছে, তো যেটা বলছি একটু আগে, যদি আমার পেইড ব্যাচে আপনারা জয়েন করতে চান, যেগুলো সামনে পরীক্ষা আছে সেগুলো তো থাকবেই, পাশাপাশি একটা পেইড ব্যাচে জয়েন করলে আমি কিন্তু পরবর্তী সময় আপনাদের অন্য ব্যাচেও শিফট করে দেই। যদি আমি মনে করি যে আপনাদের প্রস্তুতি আমার মন মতো হয়নি বা আপনারা ঠিকমতো শিখতে পারেননি, তাহলে আমি কিন্তু বারবার স্টুডেন্টকে আমার পেইড ব্যাচে এবং ফ্রিতেই, একটা ব্যাচে জয়েন করলে আমি পরবর্তী সময়ে কিন্তু তাদেরকে ফ্রিতেই অ্যাড করে দিই বিভিন্ন পেইড ব্যাচে। যদি আপনারা ঠিকমতো অঙ্ক করতে পারেন, আমি যা কাজ দিব যদি করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই এই সুযোগটা পেয়ে যাবেন। আমার কাছে যারা আপনারা পড়েছেন, তারা যদি এই বিষয়গুলো দেখে থাকেন বা অবশ্যই তারা এই ভিডিওগুলো দেখছেন, তারা অবশ্যই বলতে পারবেন যে আমি পেইড ব্যাচে কিভাবে পড়াই, কতটা যত্ন সহকারে পড়াই। ঠিক আছে, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই যদি বিষয়গুলো জানেন, তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যে আমি কিভাবে ছাত্রছাত্রীদের হেল্প করি এবং পড়িয়ে থাকি। আসলে মধ্যে মধ্যে নিজের কথাও কিছুটা বলতে হয়। অনলাইন জগতে তো অনেক চিটিংবাজদের আস্তানা, এটা বলা চলে। ঠিক আছে, অনেকেই হয়তো আপনার কাছে টাকা নেবে কিন্তু কাঙ্ক্ষিত সেবাটা আপনাদেরকে দিবে না। হয়তো আমিও এর বাইরে না, হয়তো 2-1 জনের সাথে আমার মিসবিহেভ হয়ে যায় বা আমি সুবিধাটা তাদের দিতে পারি না নানান কারণে, বেশ কয়েকটা ব্যাচ থাকার কারণে, কিন্তু তারপরেও আমি মোটা দাগে প্রত্যেকটা স্টুডেন্টকে আমার একেবারে অন্তর থেকে হেল্প করার চেষ্টা করি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আমি আবারও নাম্বারটা বলছি, 01642702760। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কগুলোতে চলে যাচ্ছি। 32 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে। এখানে একটু বানান ভুল হয়েছে, আমি কালার করে রেখেছি, বানানটা আপনারা সংশোধন করে নেবেন। তো দেখেন বিষয়টাতে কি বলা হচ্ছে, যে 300 ডিগ্রি, 360 ডিগ্রি, 270 ডিগ্রি নাকি 180 ডিগ্রি। তাহলে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে। তো আমরা একটু এর বেসিক বিষয়টা আলোচনা করি। তাহলে আমরা দেখি একটা গাড়ির চাকা একবার ঘুরলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো এটা একটা গাড়ির চাকা, চাকাটা ছোট হোক বা বড় হোক, বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে যে কোনো চাকা যদি একটা রাউন্ড দেয় তাহলে 360 ডিগ্রি উৎপন্ন করে, এটা আপনারা মনে রাখবেন। এই চাকাটাও যদি একটা রাউন্ড দেয়, একবার ঘুরে, তাহলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এই চাকাটাও। ওকে, তো তাহলে এই যে বলা হচ্ছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে, তাহলে 5 সেকেন্ডে কতটুকু ঘুরবে। আচ্ছা, প্রতি মিনিটে 12 বার ঘোরা মানে কি? তার 60 সেকেন্ডে 12 বার ঘুরতেছে চাকাটা। তাহলে আমি যদি বলি যে 60 সেকেন্ডে ঘোরে 12 বার, তাহলে বলেন তো 1 সেকেন্ডে ঘুরবে কয়বার? তার উপরে 12, তার নিচে 60। এবার 5 সেকেন্ডে ঘুরবে বলা হচ্ছে, তার 5 সেকেন্ডে কতবার ঘোরে? তাহলে 5 উপরে চলে যাবে, তাহলে 12 গুণন 5 ভাগ 60। তাহলে 12 দিয়ে যদি কাটি 5 12 60, 5 5 যদি কাটি থাকে 1, তার একবার ঘুরবে কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে চাকাটা একবার ঘুরবে। তাহলে একবার ঘুরলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি কোণ। তাহলে এইভাবে যদি বুঝতে পারেন, তার এই অংশটা ঐকিক নিয়ম, আর বাকি যেটা সেটা হচ্ছে বেসিক। আপনি যদি না জানেন যে একটা চাকা একবার ঘুরলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে কিন্তু হবে না। যেমন আমি যদি বলি যে এই একটা কি, এটা রেখাংশ, এটা লম্ব আর এটা ভূমি, আমরা এটাকে কি বলি? এটাকে আমরা বলি প্লাস প্লাস, একটা প্লাস মাইনাস, একটা মাইনাস মাইনাস, একটা মাইনাস প্লাস, তাই না? এটাকে আমরা বলি চতুর্থাংশ, প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থাংশ, আমরা এইভাবে বলে থাকি। তাহলে আমি যদি এইভাবে একটা অ্যাঙ্গেল টানি বা কোণ টানি, তাহলে এটাকে আমরা 90 ডিগ্রি বলি। এই দিকে যদি একটা টানি, এটাও 90 ডিগ্রি। এই দিকে যদি আমি একটা টানি, এটাও 90 ডিগ্রি। ফাইনালি এখানে যদি আমি একটা টানি, এটাও 90 ডিগ্রি। আচ্ছা বলেন তো 4টা 90 মিলে 4 নং 36, 360 ডিগ্রি হয় কিনা? ফাইনালি দেখেন এটা একটা কিন্তু বৃত্ত হয়ে গিয়েছে। এই যে বেসিক বিষয়গুলো, এগুলো যদি আপনার মাথায় না থাকে, তাহলে কিন্তু অঙ্ক আপনি সারা জীবন করলেও খুব একটা লাভ হবে না। এই বেসিক বিষয়গুলো আপনাকে শিখতে হবে, এবং এগুলো কিন্তু আপনি শিখবেন ধীরে 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 ধীরে। একবারে যদি আপনি শিখতে চান তাহলে কিন্তু হবে না। আমার এখান থেকে ধারণা নিলেন, পাশাপাশি পরবর্তী সময়ে এই ধরনের অঙ্কগুলো যখন করবেন, তখন এই ধারণাটা আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন।
এখন যদি 20% শেখেন তখন আরও 60% আপনার ধারণা হয়ে যাবে, 80% হবে, ধীরে ধীরে 90, 95, 99 পর্যন্ত আপনি চলে যাবেন। 100% কখনোই হবে না। একজন মানুষ যত শিখে সে বুঝতে পারে যে আমার শেখার পরিধি বা আমার শেখা তো মানে অনেক কম বা অনেক ক্ষুদ্র। মানে একজন মানুষ যত জানবে সে বুঝতে পারবে যে আমার জানার পরিধি কত ছোট। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এবারে আপনারা 31 নম্বর অঙ্কটা দেখেন। কি বলা হচ্ছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? সম্ভাব্য উত্তরগুলো রয়েছে নিচে। তাহলে আমরা কি করতে পারি? আমরা ধরে নিতে পারি যে ক্রয় মূল্য এক্স, বা ধরে নিতে পারি বিক্রয় মূল্য এক্স, যেহেতু কোনোটাই আমাদের দেওয়া নাই, অথবা যেহেতু পার্সেন্টেজের অঙ্ক আমরা কিন্তু ধরে নিতে পারি ক্রয় মূল্য বিক্রয় মূল্য যে কোনোটা, তাই না? তাহলে খেয়াল করেন যে ক্রয় মূল্য 100 টাকা যদি আমি ধরি, তাহলে বলা হচ্ছে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের দ্বিগুণ। তার মানে নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে বিক্রয় মূল্য 50 টাকা। তার মানে আমাদের লস হয়েছে, সেটা নিশ্চিতভাবেই আমরা বলতে পারি, যেহেতু বলা হচ্ছে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের দ্বিগুণ। অর্থাৎ বিক্রয় মূল্য 50 টাকা যদি হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। আমরা নর্মালি ক্রয় মূল্য 100 টাকা ধরে নিই। এবার বলেছে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে ক্ষতি হয়েছে, কেননা ক্রয় করেছি 100 টাকা দিয়ে, বিক্রি করেছি 50 টাকা। তাহলে বলেন তো দেখি, যদি ক্ষতির হার বের করি আমরা, তাহলে 100 টাকায় ক্ষতি কয় টাকা? 50 টাকা। তাহলে শতকরা ক্ষতি তার মানে গুণন 100, তাহলে 100 100 ক্রস গেল, ইকুয়াল কত শতাংশ? 50% আমাদের কি হয়েছে? ক্ষতি হয়েছে। তার মানে ক্ষতি হলো 50%। এটা গেল। এরপরে 30 নম্বর অঙ্কটা দেখেন স্ক্রিনে। কি বলা হচ্ছে? যে 2x প্লাস 2 ভাগ x ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত? তাহলে আমরা শুরুতে এই অঙ্কটার ক্ষেত্রে লিখব, দেওয়া আছে 2x প্লাস উপরে 2, নিচে হচ্ছে x ইকুয়াল হচ্ছে 3। এখন মান বের করতে হবে কিসের? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এটাকে আমরা এই আদলে সাজাতে পারি x তার উপর স্কোয়ার প্লাস 1/x তার উপর স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত। তাহলে অনুসিদ্ধান্তটা কি হবে? a প্লাস b তার উপর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a ইন্টু b। ঠিক আছে, তাহলে খেয়াল করেন এখানে বিষয়টা কি হচ্ছে। আমাদের কিন্তু x প্লাস 1/x এই আদলে মানটা দরকার। যেহেতু এখানে 2x প্লাস 2 ভাগ x আছে, আমরা 2 কমন নেব। কমন নিলে কি থাকে? x থাকে। এবার 1/x থাকে এখানে, কারণ 2 তো কমন চলে গিয়েছে, তাই না? তাহলে ইকুয়াল থাকে 3। তাহলে আমরা বলতে পারি সুতরাং x প্লাস 1/x ইকুয়াল, এই 2 ইন্টু আকারে আছে, এদিকে ভাগ হয়ে যাবে 3/2। তাহলে দেখেন x প্লাস 1/x এর মান আমরা কত পেলাম? এখানে আমরা পেলাম কিন্তু 3/2। তাহলে মানটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা বসাই দিব এবার মানটা। তাহলে 3/2 তার উপর হোল স্কোয়ার মাইনাস এটা কাটা, তাহলে 2 একে 2, তাহলে 3-এর উপর স্কোয়ার মানে 9, আর 2-এর উপর স্কোয়ার মানে 4, মাইনাস হচ্ছে 2। তাহলে যদি আমরা লসাগু করি, লসাগু 4, তার মানে 9 মাইনাস 4 2 8, তার মানে 8। তাহলে উপরে 1, তার নিচে 4, তার মানে আমরা বলতে পারি 1/4 হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটার বাকি অপশনগুলো কিন্তু এখানে ওঠেনি, তো আপনারা একটু মানে হচ্ছে মনোযোগ দিয়ে দেখেন বিষয়টা, যে কেন এরকমটা হয়েছে। পরীক্ষার হলে কিন্তু এই অংশটুকু আপনাদের অনেক সময় মাথায় নাও আসতে পারে, কিন্তু আগে থেকে যদি আপনাদের প্র্যাকটিস করা থাকে তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষার হলে আপনাদের মনে পড়বে। ঠিক আছে, তো এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 29 নম্বর অঙ্কটা দেখেন। বলা হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 10 এবং xy ইকুয়াল টু 30 হলে x কিউব মাইনাস ওয়াই কিউব এর মান কত? আমি নিশ্চিত যে আপনারা এই অঙ্কটা করতে পারবেন, কেননা a কিউব মাইনাস বি কিউবের যে অনুসিদ্ধান্তটা রয়েছে সেই অনুসিদ্ধান্তটা যদি আপনারা প্রয়োগ করে দেন তাহলে কিন্তু এই অঙ্কটা আপনারা অনায়াসেই করে ফেলতে পারবেন। তো তারপরেও আমি একটু করে দিচ্ছি। তো খেয়াল করেন কি দেওয়া আছে অঙ্কটাতে দেওয়া আছে কিন্তু যে x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 10 এবং দেওয়া আছে xy ইকুয়াল টু কত? 30। মান বের করতে হবে কিসের? মান বের করতে হবে কিন্তু a কিউব মাইনাস বি কিউবের, অর্থাৎ x কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এটার যদি আমরা সরাসরি সূত্র ফেলি, বলেন তো কি হয়? a মাইনাস বি তার উপর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আমি বলতেছি ab কিন্তু বসাচ্ছি xy। তাহলে a মাইনাস বি অর্থাৎ x মাইনাস ওয়াই এর মান কত আছে? 10। তাহলে আমরা বলতে পারি 10-এর কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত? 30, বসালাম 30 ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের মান আছে 10 বসালাম। তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে 10-এর উপর কিউব মানে 3টা 10, তার মানে একটা 1 দিয়ে 3টা শূন্য হবে এখানে, প্লাস কত হচ্ছে? 30 10-এ 300, 300 আর 3 যদি গুণ করি 3 3 900, তার মানে 1000 আর 900 যোগ করলে কত হয়? 1900। তার মানে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 1900, অর্থাৎ 1900, অর্থাৎ ডি নম্বর অ্যান্সারটা, অর্থাৎ লাস্ট যে অপশনটা রয়েছে এই অপশনটাই এখানে কিন্তু রাইট। ঠিক আছে, এভাবেও আপনারা আবার দেখেন বিষয়টা, যে দুটি সংখ্যার গুণফল 30 আপনারা যদি একটু শর্টকাট মেথডে চিন্তা করেন এবং বিয়োগফল 10, তাহলে কিভাবে এই সংখ্যা দুটো তৈরি হতে পারে? তাহলে
আপনারা দুটি সংখ্যার গুণফল 30 আর বিয়োগফল হচ্ছে 10, তাহলে আপনারা নিজেরাই তৈরি করার চেষ্টা করেন যে গুণফল কতভাবে 30 হতে পারে। তার মানে 30 একে 30 এটা হতে পারে, আবার 3 10 30 এটা হতে পারে, আবার 5 6 30 হতে পারে, তাই না? আরও কতভাবে হতে পারে বলেন তো দেখি? আরও কিন্তু নানাভাবে 30 হতে পারে, ঠিক আছে? আবার 15 দুগুণ 30 হতে পারে, আরও কতভাবে হতে পারে আপনারা একটু চিন্তা করে বিষয়টা দেখেন। তাহলে আমি এভাবে চিন্তা করলাম না, কেননা এভাবে চিন্তা করলে কিছু কিছু অঙ্কে ঝামেলা হতে পারে। তো যাই হোক, কেননা অঙ্কটা এভাবেই করাই, কিন্তু মানে কিউবের অঙ্কগুলো এভাবে করা বুদ্ধিমানের কাজ। আর যদি স্কোয়ার সম্পর্কিত হতো তাহলে কিন্তু আপনারা এভাবে করলে একটু তাড়াতাড়ি করতে পারতেন। তো যাই হোক, আমি এটা মুছে দিচ্ছি। তো সব অঙ্ক কিন্তু মানে হচ্ছে একভাবে চিন্তা করলে হবে না, চিন্তা যেহেতু বেশি সময় লাগছে তাই আমি চিন্তা করা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এভাবে যেভাবে করে দিয়েছি সেভাবেই রাইট। এবার দেখেন 28 নম্বর অঙ্কটা, পিতা পুত্রের অঙ্ক। বলা হচ্ছে কি? বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 76 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বয়স কত বছর? তাহলে কি বলা হচ্ছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কিন্তু 76, তার মানে পিতা যোগ পুত্র ইকুয়াল 76। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বয়স কত? তাহলে আমরা ধরে নেব যে ধরি পুত্রের বয়স, তার মানে পুত্রের বয়স আমি x ধরে নিলাম। তাহলে এটা কিন্তু আমরা ধরলাম যে ধরি পুত্রের বয়স হচ্ছে x। তাহলে কি বলা হচ্ছে? তাহলে বলেন তো দেখি, আমরা পিতা কি বলতে পারি এখন? তাহলে পিতা বলতে পারি, যেহেতু পুত্রকে আমরা x হিসেবে ধরে নিয়েছি, আমরা ধরে অঙ্কটা করব আগে ডিটেলস। তাহলে পিতা কি হবে? দুইজনের বয়সের সমষ্টি যেহেতু 76 বছর, তার মানে পুত্রের বয়স যদি x হয়, তাহলে 76 থেকে যদি আমি x বাদ দিই তাহলে তো পিতা পাওয়া যাবে, তাই না? যেহেতু পুত্র আমি ধরে নিয়েছি x, তাহলে পিতা থেকে অর্থাৎ দুইজনের বয়সের সমষ্টি থেকে পুত্রটা বাদ দিলে আমি পিতা পেয়ে গেলাম। তাহলে পুত্র আর পিতার বয়স আমার বের করা শেষ, এই পর্যন্ত আসলাম। এবার বলেছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, মানে প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করবো। কি বলেছে? আমাদের বলেছে এখানে যে পিতার বয়স, তার মানে পিতার বয়স 76 মাইনাস এক্স, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তার মানে পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বয়স কত? তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটাই। তাহলে আমরা মাইনাস এক্স, এটা যদি এইদিকে আসে মাইনাস 3x, আর এটা যদি এইদিকে চলে যায় মাইনাস 76, তাহলে মাইনাস কত হচ্ছে 4x ইকুয়াল টু মাইনাস 76, তাহলে মাইনাস মাইনাস ক্রস, তাহলে x ইকুয়াল টু উপরে 76, তার নিচে 4, কাটাকাটি করলে 4 1 4 থাকলো 3 36, 4 9 36, তাহলে সুতরাং x ইকুয়াল টু 19, তার মানে পুত্রের বয়স কত? 19 বছর। তাহলে খেয়াল করেন এই অঙ্কটাতে পুত্রের বয়স হচ্ছে 19 বছর, তার মানে সি নাম্বার অপশনটা রাইট। তাহলে এখন আমরা একটু মিলাই যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 76 বছর, তার মানে আমরা বের করেছি পুত্র 19, তাহলে পিতা কত? তাহলে 76 থেকে 19 আপনি বাদ দিয়ে দিবেন, যত হবে তত। এবার পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে খেয়াল করবেন যে 3 19-এ যত হয় ততই হচ্ছে কার বয়স? পিতার বয়স। তাহলে আমরা যদি একটু বিয়োগ করে দেখি তাহলে 19 মানে 76 থেকে আমরা 19 বাদ দিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে? 10 11 12 13 14 15 16, তার মানে 7 হচ্ছে, আর 1 আর 1 2, তাহলে 5 হচ্ছে। তাহলে খেয়াল করেন তাহলে কি হচ্ছে? পুত্রের বয়স যদি 19 হয়, পিতার বয়স হচ্ছে 57, তাহলে 3 গুণ হচ্ছে কিনা এই কন্ডিশনটা আমাদের মিলে যাচ্ছে যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে 3 19-এ 57, তার মানে 3 গুণই হচ্ছে। তার মানে আমরা নিঃসন্দেহে অপশন টেস্ট করেও কিন্তু এই ধরনের অঙ্কের উত্তর করতে পারি। তবে সবচেয়ে বেস্ট হয় রিটেনের জন্য আপনি যদি এই অঙ্কগুলো এভাবে শেখেন, তাহলে প্রিলিও বুঝতে পারবেন, রিটেনও বুঝতে পারবেন। এরপরে আমরা পরেরটাতে চলে যাচ্ছে। তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে 27 নম্বর অঙ্কটাতে। বলা হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 170 ডিগ্রি হলে অপর কোণটির মান কত ডিগ্রি? ঠিক আছে, তাহলে ভালো করে একটু নজর দেন যে একটি সমকোণী ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 170 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ কিভাবে তৈরি হয়? এইভাবে, যদিও একটু বাঁকা হয়েছে, একেবারে খাড়া লাইন হবে এখানে। সমকোণী ত্রিভুজের এই কোণটা থাকে 1 সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে একটি সমকোণী ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 170 ডিগ্রি, তাহলে নিঃসন্দেহে দুটো কোণের সমষ্টি যদি 170 ডিগ্রি হয়, তাহলে এই মনে করেন যে 90 ডিগ্রি শুদ্ধ কোণটা হবে। তাহলে এই দুটো আমি ধরলাম এটা এ, এটা বি, আর একটা সি। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেটা যে কোনো ত্রিভুজ হোক, শুধু সমকোণী ত্রিভুজের বেলায় যে প্রযোজ্য এমনটা না, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি দুটো কোণের সমষ্টি 170 হয়, তাহলে 180 থেকে 170 যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি 10 ডিগ্রি থাকলো আর একটা কোণের মান, তার মানে 10 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। তার মানে সেটা সমকোণী শব্দটা এখানে না হলেও এই অঙ্কটার উত্তর 10 ডিগ্রি। ঠিক আছে, তার মানে সি নম্বর অপশনটা নিঃসন্দেহে আমাদের রাইট। এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি।
26 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে a প্লাস বি ইকুয়াল 7 এবং a b ইকুয়াল 12 হলে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার এর মান কত। তো আপনারা চাইলে এই ধরনের অঙ্ক কিন্তু হচ্ছে লসাগু করে খুব সহজেই করে ফেলতে পারেন, আবার চাইলে আপনারা হচ্ছে একটু অন্যভাবেও চিন্তা করে এই ধরনের অঙ্কের মান বের করে ফেলতে পারেন কিন্তু। তো দেখেন আমরা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি, সরাসরি সূত্র দিয়ে চিন্তা না করে, ঠিক আছে, দেখি আমরা করতে পারি কিনা। তাহলে বলেন তো দেখি, যেহেতু স্কোয়ারের অঙ্ক আমরা একটু অপশন মানে আমি একটু এই যে এ আর বি কীভাবে গুণ হয়েছে সেটা চিন্তা করি। তাহলে এ যদি 4 ধরি আর বি যদি 3 ধরি, 4 আর 3 4 12, তাহলে 4 আর 3 7, তার মানে দুটো কন্ডিশনে মিল হয়ে যাচ্ছে। তাহলে এর মান 4 আর বির মান 3 ধরলাম। তাহলে এখন এটার মান আমি সরাসরি বের করব 1/a স্কোয়ার। তাহলে এর মান তো 4 হয়েছে, তাহলে 4 4 16 প্লাস বির মান তো 3 ধরেছি, তাহলে 1/3 3 কত হয় 9 বা 9। তাহলে 16 আর 9 লসাগু কত, তাহলে 16 আর 9 এর লসাগু সরাসরি আমরা যদি করি তাহলে খেয়াল করেন 16 আর 9 আমাদের ডাইরেক্ট গুণ করতে হবে, লসাগু হয় না, মানে কমন কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে 16 গুণন 9, 6 নং 54, 4 হাতে কত, হাতে হচ্ছে 5, 9 1 9 আর 5 14, 144 হচ্ছে লসাগু, তাহলে 144। আচ্ছা খেয়াল করেন তো নিচে কোনটার 144 রয়েছে, এই যে এটার নিচে 144 রয়েছে, এটাই হওয়া উচিত আমাদের, তাই না? তাহলে নিঃসন্দেহে ক নম্বর অ্যান্সারটাই মানে এ নম্বরের অ্যান্সারটাই রাইট, কিন্তু তাও আমি করে দেখি। তাহলে 16 দিয়ে 144কে ভাগ করলে কত হয় 9, তাহলে উপরে 9 দিয়ে দিলাম, ঠিক আছে। মাঝখানে কি চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে। আচ্ছা আমরা একটু দেখি যে আমাদের উত্তরটা ঠিকঠাক হয় কিনা, ঠিক আছে। তাহলে এখানে একেবারেই মানে এই অঙ্কটা রাইট অ্যান্সার আছে কিনা আমি এখন পর্যন্ত সন্দিহান। তাহলে আমরা একটু করি, তাহলে 16 দিয়ে 144কে ভাগ করলে কত হয় 9, তাহলে 9 যোগ 9 দিয়ে 144কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে বলেন তো দেখি, 16, তাহলে 16 1 16, তাহলে কত হচ্ছে 16 আর 9, 9 6 15, 5 হাতে 1, 1 আর 1 2, তাহলে 25/144। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কিন্তু 25/144 হওয়ার কথা ছিল। তাহলে দেখেন এখানে কিন্তু 2 হয়তো মিসিং হয়ে গিয়েছে। যদি এরকম থাকে তাহলে আপনারা কিন্তু কখনো দাগাবেন না, দাগানো যাবে না, ঠিক আছে। মনে রাখবেন যে দাগানো কখনোই যাবে না যদি এরকম হচ্ছে অপশনে ভুল থাকে, ঠিক আছে। অন্তত ম্যাথ আপনারা দাগাবেন না, অন্য কিছু আপনারা করতে পারেন, বানান ভুল হতে পারে, কিন্তু ম্যাথে কিন্তু এরকম অপশন থাকলে আপনাদের দাগানো উচিত হবে না, ঠিক আছে। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 25 নম্বর যে অঙ্কটা রয়েছে, 25 নম্বর অঙ্কের আদলে এরকম অঙ্ক কিন্তু আমি আর একটা আপনাদের করে দিয়েছিলাম, মানে এই ভিডিওর শুরুর দিকের অঙ্ক ছিল এটা, মানে 2 নম্বর অঙ্ক, অর্থাৎ 49 নম্বর অঙ্কটি এরকম ছিল। তো আপনাদের এই অঙ্কটা আমি HW দিচ্ছি, মানে হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই করে অ্যান্সার আপনারা বের করবেন, আর যদি অ্যান্সার না থাকে তাহলে কিন্তু দাগাবেন না। তাহলে দেখেন 24 নম্বর বলা হচ্ছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত। তাহলে কতজন ফেল করেছে, পাশের হার যেহেতু চেয়েছে 42 জন ফেল। আচ্ছা বলেন তো তাহলে পাশ করেছে কয়জন, পাশ করেছে কিন্তু 18 জন, পাশ করেছে 18, কারণ কি 60 জন মোট ছাত্র, তাহলে মোট ছাত্র হচ্ছে 60, যেহেতু পাশের হার বের করতে বলেছে তাহলে 60-এর মধ্যে পাশ করেছে 18, তাহলে শতকরা পাশ যেহেতু বলেছে, পাশের হার যেহেতু বলেছে, তাহলে গুণন 100 দিয়ে দিব, তাহলে 0 0 কেটে দিলাম, 3 6 18, তাহলে 3 10 কত হবে 30% ছাত্র পাশ করেছে, তাহলে পাশের হার হচ্ছে 30%, ঠিক আছে। এবার আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে এরপরে দেখেন পরের অঙ্কটাতে আমি চলে যাচ্ছি। পরের অঙ্কটা কি বলা হচ্ছে, 23 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় 5 কিলোমিটার, স্রোতের বেগ নির্ণয় করো। মোটামুটি কঠিন ধাঁচের একটা অঙ্ক। তো স্রোতের বেগ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমাদের একটু হিসাবটা একটু ভালো করে করতে হবে। তো আমি আপনাদের যেভাবে শিখিয়েছি আপনারা সেভাবেই করবেন অঙ্কগুলো। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা এই নিয়মটা জানেন। তাহলে আমি প্রথমে কি লিখি, আমি লিখি নৌকা, এখানে লিখি অনুকূল, আর এইদিকে লিখি আমি প্রতিকূল, আর এইখানে কি লিখি, এখানে লিখি মাইনাস স্রোত, আর এখানে লিখি স্রোত, এই স্রোতটা হচ্ছে প্লাস স্রোত। তাহলে প্রথমে নৌকা, তারপরে স্রোত, তারপরে প্লাস স্রোত মাইনাস স্রোত, এরপরে অনুকূল, এরপরে প্রতিকূল। তাহলে কি কি দেওয়া আছে অঙ্কটাতে তথ্য, অঙ্কটাতে দেওয়া আছে দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায়, তাহলে অনুকূলে যায় 15 কিলোমিটার পার আওয়ার, এটা হলো। এবার স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে প্রতিকূলে যায় 5 কিলোমিটার পার আওয়ার। আমি একটু মুছে দিই, ভালো করে লিখি, তাহলে যায় 5 কিলোমিটার পার আওয়ার। এখন মনে রাখেন যে নৌকাটা নিশ্চয়ই স্রোতের বেগ নির্ণয় করতে বলছে। আগে আমরা নৌকার হচ্ছে এখানে কত হবে সেটা বের করব, বের করলেই আমরা বুঝতে পারবো যে স্রোতের বেগ কত হবে। তো মনে রাখেন নৌকার বেগ মানে স্থির পানিতে নৌকার বেগ বের করার জন্য এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে যা হবে সেটা নৌকার বেগ। তাহলে 15 আর 5 20, 20কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 10, তাহলে নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার।
এখন নৌকার স্থির পানিতে নৌকার বেগ যদি 10 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে স্রোতের বেগ নিশ্চয়ই 5, কেননা 10 আর 5 মিলে 15 হবে। আর এই স্রোতের বেগও নিশ্চয়ই 5, কেননা 10-এর থেকে 5 মাইনাস হয়ে 5 হবে। তার মানে বোঝা যাচ্ছে যে যদি আমরা স্থির পানিতে নৌকার বেগটা বের করতে পারি তাহলে কিন্তু মুহূর্তের মধ্যেই আমরা স্রোতের বেগটা পেয়ে যাব। যেহেতু অনুকূল প্রতিকূল দেওয়াই আছে, এইভাবে যদি আপনারা বুঝতে পারেন তাহলে খুব সহজেই এই ধরনের অঙ্কগুলো কিন্তু করতে পারবেন। আরও অনেক পদ্ধতি রয়েছে, তবে এমসিকিউ টাইপের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বা দাগানোর জন্য, এমসিকিউ দাগানোর জন্য এই পদ্ধতিটা আমার কাছে বেস্ট বলে মনে হয়। এই জন্য আমি এটাই করাই আপনাদের। তাহলে কত উত্তর? উত্তর হচ্ছে স্রোতের বেগ হচ্ছে 5। ঠিক আছে, তার মানে উত্তরটা এ নাম্বার। এবার আমরা 22 নম্বরে চলে যাচ্ছি। বলা হচ্ছে কোনো স্থানে যতজন লোক ছিল প্রত্যেকে তত 5 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 4,500 টাকা আদায় হলো। ওই স্থানে লোক সংখ্যা কত ছিল? 40, 30, 35, 45 সম্ভাব্য 4টা অপশন রয়েছে। তাহলে আমরা ধরে নিতে পারি, কি ধরে নিতে পারি বলেন তো দেখি। যেহেতু বলেছে লোক সংখ্যা, তাহলে আমরা ধরে নিলাম লোক সংখ্যা হচ্ছে x জন ছিল। তাহলে কোনো স্থানে যত লোক ছিল, তাহলে x জন লোক ছিল, প্রত্যেকে তত 5 টাকা, তাহলে প্রত্যেকে তত 5 টাকা দেওয়া মানে 5x। ওকে, তার মানে x জন লোক ছিল, প্রত্যেকে দিচ্ছে 5x পরিমাণ। তাহলে এই পরিমাণ যদি দেয় তাহলে মোট টাকা হয় 4,500, তাহলে ইকুয়াল হচ্ছে 4,500। এখন এই জিনিসটা যদি কেউ বুঝতে না পারেন যে কিভাবে হলো, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অঙ্কটা করতে পারবেন না। এই জন্য দীর্ঘদিনের অভ্যাস দরকার, এই জন্য বেসিক জানার প্রয়োজন রয়েছে কিন্তু আপনাদের। তাহলে বা 5x² ইকুয়াল টু হচ্ছে 4,500। ওকে, এই অঙ্কটা একটু কম বুঝবেন আপনারা, আমি নিশ্চিতভাবেই এটা জানি, তারপরে আমি করে দিচ্ছি। তাহলে 4,500 ডিভাইডেড বাই হচ্ছে 5, তাহলে 5 9 45, তার মানে 900। তাহলে বলেন তো দেখি x² ইকুয়াল টু যদি 900 হয় তাহলে x ইকুয়াল টু √900 হচ্ছে। তাহলে 900কে রুট করলে সুতরাং x ইকুয়াল টু কত হবে? 30 বা 30। তার মানে বি নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। ঠিক আছে, এরপরের অঙ্কটা অনেক সহজ রয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি 21 নম্বর অঙ্কে। 21 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? একদম সহজ অঙ্ক আপনাদের জন্য, কারণ আমি অসংখ্যবার এই ধরনের অঙ্ক কিন্তু আপনাদের করে দিয়েছি। তাহলে কি সূত্র প্রয়োগ হবে? সূত্র প্রয়োগ হবে a প্লাস বি প্লাস উপরে এ বি, তার নিচে হচ্ছে 100। এতে কি? প্রথমটা। বিতে কি? পরেরটা। তাহলে এ মানে হচ্ছে 10% 20% বৃদ্ধি, তার মানে +20। আর বি মানে হচ্ছে 10% হ্রাস, তার মানে -10। তাহলে এর মান বসাবো 20, বির মান বসাবো -10, প্লাস এর মান বসাবো 20, বির মান বসাবো -10, ভাগ হচ্ছে 100। তাহলে ইকুয়াল, তাহলে 20 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 20 - 10 প্লাস আর এই মাইনাসে হচ্ছে মাইনাস, তাহলে উপরে 20 10-এ কত হয়? উপরে 200, তার নিচে হচ্ছে 100, 0 2টা কাটা। তাহলে বলেন তো 20 - 10 - 2 কত হচ্ছে? 8। তার মানে 8% প্লাস হচ্ছে এটা, যেহেতু 12 হচ্ছে মাইনাস আর 20 হচ্ছে প্লাস, তার মানে 20 বড়, তাহলে +8, তার মানে 8% বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, তার মানে ক নম্বর বা এ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো পরের অঙ্কটা একটু দেখেন, পরের অঙ্কটাতে কি বলা হচ্ছে যে বেলা 2টা 20 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত? আমি কিন্তু ঘড়ির অঙ্ক করে দিয়েছি, তাই এই অঙ্কটা আমি HW দিলাম। তো একই অঙ্ক আমি মানে হচ্ছে একাধিক রেখেছি এই কারণে যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এবার দেখেন ছক্কার অঙ্ক, 19 নম্বর অঙ্ক। বলেছে একটি ছক্কা একবার নিক্ষেপ করলে 2 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? এটা মুছে দেই আগে আমি। তাহলে কি বলা হচ্ছে? তাহলে একটি ছক্কা একবার নিক্ষেপ করলে 2 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? তাহলে সম্ভাবনার সূত্র কি হবে সেটা আমরা আগে জানি। সম্ভাবনা মানে হচ্ছে উপরে হচ্ছে অনুকূল ঘটনা আর নিচে হচ্ছে মোট ঘটনা। তাহলে নিচে আমরা বলবো মোট ঘটনা আর উপরে হচ্ছে অনুকূল ঘটনা। এটা হলো সম্ভাবনার রুল বা সূত্র। ঠিক আছে, এটা আপনাদের মনে রাখতে হবে সব সময়ের জন্য। এবার আসেন, মোট ঘটনা মানে একটা জিনিসে মোট কতগুলো ঘটনা ঘটতে পারে। তাহলে ছক্কায় মোট ঘটনা আছে কিন্তু 6টা। কেন? কারণ একটা পুট, একটা 2, একটা 3, একটা 4, একটা 5 আর একটা 6। ঠিক আছে, এই মোট কয়টা ঘটনা? 6টা ঘটনা। তাহলে মোট ঘটনার নিচে হবে 6। এবার অনুকূল ঘটনা আমাদের হিসাব করতে হবে যে নিক্ষেপ করলে 2 থেকে বড় সংখ্যা। আচ্ছা বলেন তো 2 এর থেকে বড় সংখ্যা কয়টা আসতে পারে? একটা 3, একটা 4, একটা 5, একটা 6, তাহলে 4টা। এই অনুকূল ঘটনা হচ্ছে 4। জাস্ট এইটা মনে রাখলে আপনারা করতে পারবেন। তাহলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে নিচে 3 আর উপরে কত? 2। দেখেন, এর চেয়ে সহজ বুদ্ধিতে মানে আর করা সম্ভব না। ঠিক আছে, তাহলে 3 এর 2 হচ্ছে অ্যান্সার, তার মানে এ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাব।
18 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় 7 কেজি, খালি বালতির ওজন কত? এই ধরনের অঙ্ক আপনারা নিশ্চয়ই অনেকবার আসতে দেখেছেন এবং মানে ভিন্ন সংখ্যা দিয়ে একই ধরনের অঙ্ক কিন্তু আর একটা রয়েছে, আমি কোন ভিডিওতে যেন করে দিয়েছি অঙ্কটা। বলা হচ্ছে পানি ভর্তি একটি বালতির ওজন, আপনারা একটু সেন্সটা খাটানোর চেষ্টা করবেন, মনে করেন যে এটা একটা বালতি, আমরা ধরে নিলাম যে এটা একটা বালতি। এই বালতিটা যদি পানি ভর্তি থাকে, একদম পুরোটাই যদি পানি ভর্তি থাকে, তাহলে তার ওজন কয় কেজি হয়? তার ওজন হচ্ছে 12 কেজি। তাহলে এই 12 কেজির মধ্যে কি আছে? পানি প্লাস বালতি দুটোই আছে, কিন্তু খেয়াল করেন পানিও আছে বালতিও আছে, 12 কেজি। এবার বলা হচ্ছে এই একই বালতি যদি, মনে করেন এই একই বালতি যদি অর্ধেকটা পানি ভর্তি থাকে, তাহলে তার ওজন কত কেজি হয়? তার ওজন হয় 7 কেজি। ঠিক আছে, তাহলে অর্ধেক পানি, তার মানে আমরা বলতে পারি যে অর্ধেক পানি প্লাস কিন্তু পুরো বালতি আছে, এখানে পুরো বালতিটাই, এর ওজন কয় কেজি? এর ওজন হচ্ছে 7 কেজি। তাহলে মনে রাখেন যে আমি যেহেতু ছোট সংখ্যা আমি কল্পনা করতেছি, তা আমি ধরে নিলাম যে অর্ধেক পানি মানে পানি আছে, ধরেন আমি ধরলাম যে 5 কেজি পানি আছে, তাহলে বালতির ওজন 2 কেজি। আমি ধরলাম বালতির ওজন কয় কেজি? 2 কেজি, তাহলে 5 আর 2 7। এবার আসেন পুরোটাই পানি আছে, তাহলে পুরো পানি মানে কি? ডাবল পানি, তার মানে কি পানির ওজন হচ্ছে 10 কেজি, আর বালতি তো 2 কেজি। এই যে হয়ে গেল, তার মানে আমি কিন্তু সেন্স খাটায় কিন্তু অঙ্কটা করে ফেলতে পারি। এছাড়া আমি কিন্তু এক্স ধরেও অঙ্কটা করতে পারি। তো আপাতত ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে গিয়েছে, আমি আজকে এক্স ধরলাম না, আমি এমনিতেই মুখে মুখে অঙ্কটা আপনাদের করে দিলাম, যেহেতু ছোট সংখ্যা। কেননা দেখেন যখন বালতিটা অর্ধেক আছে তখন তো মানে পানি অর্ধেক আছে ঠিকই, কিন্তু পুরো বালতিটার ওজনই তো এখানে রয়েছে, তাই না? এই জন্য বালতির ওজন একবার যদি আমরা গেস করে ফেলি, তাহলে কিন্তু পানি অর্ধেক থাক, 3 ভাগের 1 ভাগ থাক, আর পুরোটা থাক, বালতি তো বালতি, তাই না? বালতিই থাকবে, তার মানে খালি বালতির ওজন হচ্ছে 2 কেজি। ঠিক আছে, এভাবে আপনারা করতে পারেন। তো আমি পরবর্তী সময়ে ইকুয়েশন বিল্ড আপ করেও এই অঙ্কটা করে দেব, আজকে আর করে দিচ্ছি না। তাহলে এরপরে দেখেন 17 নম্বর অঙ্কে বলা হচ্ছে কোন ভগ্নাংশটির মান সবচেয়ে বড়? 3 ভাগ 10, 2 ভাগ 5, 4 ভাগ 15, 7 ভাগ 20। তাহলে আমরা একটু অপশনগুলো লিখি। 3 ভাগ 10, 2 ভাগ 5, এরপরে কি রয়েছে 4 ভাগ 15, এরপরে রয়েছে 7 ভাগ কত? 20। তাহলে আমরা কম্পেয়ার করতে পারি। কিভাবে কম্পেয়ার করে আমরা অ্যান্সার বের করতে পারি? খেয়াল করেন, এই কোণাটাকে গুণ করব, 3 5 15, এই কোণাটা গুণ করব 10 2 20। তাহলে যেহেতু বড় বলেছে, এটা বড় এটা ছোট, তাই এটা ক্রস। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করব আমরা, তাহলে 15 2 কত হয়? 30, 4 5 কত হয়? 20। কোনটা বড়? এটা বড়, তাহলে এটাকে আমরা ক্রস করে দেব। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করব, তাহলে কি হবে বলেন তো দেখি? এই 2 আর হচ্ছে কত আমরা করব, গুণ করব, 20 2 40, 2 আর 20 গুণ করব, 7 আর 5 গুণ করব, 5 7 35। তাহলে নিশ্চিত এটা বড়, তাহলে এটা ছোট, এটা কাটা। তাহলে নিশ্চিতভাবেই আমরা বলতে পারি যে আমাদের অ্যান্সার হচ্ছে 2 ভাগ 5, অর্থাৎ 5 ভাগের 2 ভাগ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে বি নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। ঠিক আছে, এরপর দেখেন আমরা 16 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা মানে এই ধাঁচের অঙ্ক আমি আরও মানে গত ভিডিওটাতেই মনে হয় করে দিয়েছি, তো ভুলক্রমে এখানেও আমি রেখেছি, তাও আপনাদের প্র্যাকটিস হয়ে যাক। 60 লিটার পানি ও দুধের মিশ্রণের অনুপাত হচ্ছে 7:3। উক্ত মিশ্রণে আর কত লিটার দুধ মিশালে অনুপাত 3:7 হবে? তাহলে কি বলেছে যে কত লিটার দুধ মেশাতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক যেখানে মোট মিশ্রণ দেওয়া আছে এবং অনুপাতটা রিভার্স হয়ে যাচ্ছে, তো রিভার্স মানে কি 7:3 জায়গায় 3:7 হয়ে যাচ্ছে। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আপনারা করবেন কি, মোট মিশ্রণটা উপরে লিখবেন, অনুপাতের ছোট সংখ্যাটা নিচে লিখবেন, একে গুণ করবেন অনুপাতের পার্থক্য দ্বারা। পার্থক্য কত? 7 থেকে 3 বাদ দিলে 4। তাহলে কাটাকাটি করলে 3 বেশে 60, 4 বেশে 80, তাহলে কত লিটার অ্যান্সার? 80 লিটার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 15 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি তালহা উত্তর দিকে 40 মিটার গেল, পরে বাম দিকে ঘুরে 30 মিটার গেল, আবার বাম দিকে গেল 40 মিটার এবং সবশেষে বাম দিকে ঘুরে গেল 40 মিটার। যাত্রাবস্থান থেকে বা যাত্রাবস্থা থেকে তার সোজাসুজি দূরত্ব কত? খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় মেন্টাল এবিলিটির অঙ্ক বলে আমরা এগুলোকে জানি। তাহলে আমরা ধরলাম যে এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, ওকে, এটা হচ্ছে পূর্ব দিক, এটা এবং এটা হচ্ছে পশ্চিম দিক। যদিও দিকের কথা বলেনি এখানে, উত্তর দিক বলেছে আর পরে আর কিছু বলেনি। তাহলে আমরা তারপরেও একটু দিকটা মেনশন করে নিলাম। বলছে তালহা উত্তর দিকে 40 মিটার গেল, তাহলে উত্তর দিকে যাওয়া মানে কি? ধরেন এখানে সে ছিল, এখান থেকে সে এই পর্যন্ত গেছে, এটা হলো 40 মিটার দিলাম আমরা, এই পর্যন্ত আসলাম। পরে বাম দিকে ঘুরলো, তাহলে বাম দিকে মানে এটা ডান দিক আর এটা বাম দিক, তাহলে বাম দিকে ঘুরে কত মিটার গেল? 30 মিটার গেল। তাহলে ধরলাম এটুকু হচ্ছে 30, এখান থেকে এ পর্যন্ত এটুকু হচ্ছে 30 মিটার, এটা 30 মিটার গেল।
আবার বাম দিকে ঘুরলো, তাহলে বাম দিক কোনটা, এটা হচ্ছে তার ডান দিক আর এটা হচ্ছে তার বাম দিক। তাহলে বাম দিকে আসলো আবার কত মিটার, আবার আসলো সে 40 মিটার, তাহলে 40 মিটার, এই যে 40 মিটার, এবং সবশেষে বাম দিকে ঘুরলো। তাহলে এখন আমি সামনাসামনি আছি, এটা বাম আর এটা ডান, কিন্তু সে তো এখন ব্যক্তিটা তো এখন এই জায়গায় আছে, তার মানে সে এই দিক থেকে আসতেছে, তার মানে তার এটাই হবে বাম। তাহলে বাম দিকে সে আবার গেল কত, 40। তাহলে 40 যদি সে যায়, তাহলে মনে করেন এই দূরত্বটা হচ্ছে তার 40, ঠিক আছে, 40 মিটার। দেখেন কেন একটু বাড়তি হলো, কেননা এখান থেকে এই পর্যন্ত এইটুকু তো 30, এই যে এখানে 30 আছে, তাহলে এইটুকু 30, তাহলে 40 মানে আর একটু বেশি গিয়েছে। এবার কি বলেছে যে যাত্রা অবস্থান বা যাত্রাবস্থা থেকে তার সোজাসুজি দূরত্ব কত, তাহলে এখান থেকে সে স্টার্ট করেছে, এখান থেকে সে স্টার্ট করেছে, আর সে এখন এই পর্যায়ে আছে। তাহলে এইটুকু কত, এটা যদি 30 হয় এইটুকু তো 10, তাই না? তার মানে যাত্রাবস্থান থেকে তার বর্তমান সোজাসুজি দূরত্ব হচ্ছে কত মিটার, 10 মিটার। তো এখানে একটা শূন্য মিসিং হয়েছে, যাই হোক এটা আমার মিস্টেক। এখানে হচ্ছে আমরা কত দিয়ে দিব, 10 দিয়ে দেবো, মানে একটা আমরা 1 দিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে 10 মিটার, তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি নম্বরটা রাইট, ঠিক আছে। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি, এটা একটু আমরা মুছে দেই। তো খেয়াল করেন বিষয়টা কি হবে এখানে, যেহেতু বলা হচ্ছে 14 নম্বর অঙ্কটাতে যে পি প্লাস কিউ ইকুয়াল টু 5 এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু 3 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান কত। তো আমরা যেহেতু স্কোয়ারের অঙ্ক আমরা একটু গেস করতে পারি, অথবা আমরা সূত্র বসায়ও করতে পারি, তো আমরা আগে সূত্র বসাই। মনে রাখবেন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তটা হচ্ছে এ প্লাস বি, তার মানে এ প্লাস বি তো আর বসানো যাবে না, আমরা বসাবো পি প্লাস কিউ তার উপর হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ তার উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে ইকুয়াল নিচে 2, তাহলে পি প্লাস কিউ এর মান কত 5, তার মানে আমি 5 এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস পি মাইনাস কিউ এর মান কত 3, তার মানে আমি 3 এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে ইকুয়াল 5 5 25 আর 3 3 9, 25 আর 9 কত হয়, তাহলে 25 আর 9 আমরা যোগ করব, তাহলে 9 আর কত হয় 5 14 4 3, তাহলে 34, 34কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 17, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। এবার দেখেন আমরা অপশন টেস্ট করে এই অঙ্কটা করার চেষ্টা করব, যে দেখি আমরা পারি কিনা। তাহলে বলেন তো পি আর কিউ দুটো যোগ করে 5 হবে, আর দুটো বিয়োগ করে 3 হবে। তাহলে আমি কি বলতে পারি, আমি একটা নিয়ম শিখিয়েছি যে যোগফল আর বিয়োগফলের যদি মান থাকে, তাহলে পি এর মান আর কিউ এর মান, পি তো বড় সংখ্যা যেহেতু প্রথমে আছে প্লাস আকারে আছে, এই জন্য পি বড় সংখ্যা, তাহলে দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে সংখ্যা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টা পাওয়া যাবে, আর সংখ্যা দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটা পাওয়া যাবে। তাহলে 5 আর 3 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 5 থেকে 3 গেলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1। এবার দেখেন দুইটা মিলে, পি এর মান 4 আর কিউ এর মান 1, 4 আর 1 5, পি এর মান 4 আর কিউ এর মান 1, 4 থেকে 1 গেলে 3, মিলে গেছে। তাহলে পি এর মান 4, তাহলে 4 এর স্কোয়ার প্লাস কিউ এর মান কত 1, তাহলে 1 এর স্কোয়ার, তাহলে 4 4 এ 16 যোগ 1, 16 আর 1 এ 17। আপনাদের খুশি, আপনারা যে কোনোটা করতে পারেন। এবার দেখেন স্ক্রিনে যে অঙ্কটা রয়েছে 13 নম্বর, বলা হচ্ছে পিতা ও মাতার মানে বয়সের হবে, এখানে যাই হোক বানানটা ভুল হয়েছে, কি হবে এখানে, এখানে হবে বয়সের, ঠিক আছে। তাহলে পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর, পুত্রের বয়স কত। তাহলে আমরা যদি অঙ্কটা করতে চাই, তাহলে পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, তাহলে সমষ্টি কত, দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 45 দুগুণ 90, তাহলে পিতা মাতা মিলে 90 বছর বয়স। এবার বলা হচ্ছে পিতা মাতা ও এক পুত্র, তাহলে 3 জনের বয়সের গড় 36, তাহলে সমষ্টি কত 3 জনের বয়সের সমষ্টি, তাহলে 36 গুণন হচ্ছে 3, তাহলে 3 6 18 8 হাতে 1, 3 3 9 আর 1 10, তাহলে 108। এবার বলছে পুত্রের বয়স কত, তাহলে তো পিতা মাতা মিলে এখানে আর 3 জন মিলে এখানে, তাহলে 108 থেকে যদি আমি 90 বাদ দিতে পারি, তাহলে 8 আর 1 18 বছর, কার বয়স, পুত্রের বয়স, তাহলে নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে পুত্রের বয়স হচ্ছে 18 বছর। এবার আমরা পরেরটাতে চলে যাব। 12 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে দুটি সংখ্যার অন্তর 12, বড়টির সঙ্গে 1 যোগ করলে ছোটটির দ্বিগুণ হয়, সংখ্যা দুটি কি কি, ঠিক আছে। তো আমরা ধরে নিতে হবে, যেহেতু বলা হচ্ছে সংখ্যা দুটি কি কি, তাহলে আমি ধরলাম যেহেতু বলা হচ্ছে বড় ছোট উল্লেখ করা আছে, তাহলে আমি বললাম যে বড় সংখ্যাটা হচ্ছে এক্স আর ছোট যে সংখ্যাটা সেটা হচ্ছে ওয়াই। তো আমি এই জায়গায় একটু অঙ্কটা করব। তাহলে দুটি সংখ্যার অন্তর 12, তাহলে আমরা বলতে পারি আমাদের যে প্রথম শর্ত দেওয়া আছে, তাহলে প্রথম শর্ত মতে আমরা বলতে পারি দুটি সংখ্যার অন্তর মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 12, আমরা বলতেই পারি। এই পর্যন্ত আসলাম। বড়টির সঙ্গে 1 যোগ করলে, তাহলে বড়টার সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে ছোটটির দ্বিগুণ হয়, তাহলে ছোট কোনটা ওয়াই, তাহলে ছোটটার দ্বিগুণ হয়, তাহলে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল। এবার বলা হচ্ছে সংখ্যা দুটি কি কি, তাহলে বলেন তো দেখি, এই যে এক্স এই 2y যদি আমরা এইদিকে নিয়ে আসি, তাহলে এক্স মাইনাস 2y ইকুয়াল টু -1 হয় কিনা, অবশ্যই হয়। এইবার আমরা যদি
হচ্ছে এই সমীকরণটাকে 1 ধরি আর এই সমীকরণটাকে যদি 2 ধরি, তাহলে 1 আর 2 আমরা কাটাকাটি করেও কিন্তু অ্যান্সার বের করে ফেলতে পারি। তাহলে খেয়াল করেন বিষয়টা কি হবে, আমরা 1 নং আর 2 নং বিয়োগ করে অ্যান্সারটা বের করব। তাহলে কেন বিয়োগ করব? কারণ বিয়োগ করলে এক্স আর এক্স কাটা যাবে। আর যদি ওয়াইকে কাটতে চাই তাহলে কিন্তু এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 1 দিয়ে গুণ করতে হবে, নানান ঝামেলা আছে। তাহলে আমরা 1 নংটা লিখবো এখানে 12 আর 2 নংটা লিখবো এখানে, তাহলে x মাইনাস 2y ইকুয়াল টু -1। এবার আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কী হবে? চিহ্ন চেঞ্জ, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, তাহলে 12 আর 1 কত হবে? এটা প্লাস, এই মাইনাসের জায়গায় এখন প্লাস, কিন্তু এটা 12 আর 1 13, তাহলে প্লাস 2y আর y, তাহলে 2y থেকে y বাদ দিলে প্লাস y। মনে রাখতে হবে যে এই চিহ্নটা এখন মাইনাস না, এই চিহ্নটা এখন প্লাস। এবার এটা মাইনাস আর এটা প্লাস, তাহলে কাটা, তাহলে y এর মান কত পেলাম? 13 পেলাম। তাহলে y এর মান যদি আমরা 13 পাই, তাহলে 1 নং সমীকরণে y এর মানটা বসাই দিব, তাহলে x মাইনাস 13 ইকুয়াল টু 12। আচ্ছা বলেন তো দেখি, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 13 আর 12 কত হবে? 25। তাহলে x এর মান 25 আর y এর মান 13, তাহলে কত আছে? 25 আর 13 কোথায়? এই যে ডি নম্বর অ্যান্সারটা কিন্তু এক্ষেত্রে রাইট। তাহলে খেয়াল করেন দুটি সংখ্যার অন্তর 12, তাহলে 25 থেকে 13 বাদ দিলে 12, বড়টির সঙ্গে 1 যোগ করলে, তাহলে বড়টির সঙ্গে যদি 1 যোগ করি 25 আর 1 26, তাহলে 26 যদি হয় তাহলে ছোটটার দ্বিগুণ, তাহলে 13 দুগুণ 26, তার মানে মিলে গিয়েছে। তার মানে 12 নম্বর অঙ্কের উত্তর নিঃসন্দেহে ডি নম্বরটা রাইট। ঠিক আছে, এরপর আমরা 11তে চলে যাচ্ছি। 11 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 45 এবং ab ইকুয়াল টু 18 হয়, তবে 1/a প্লাস 1/b এর মান কত? আপনারা নিশ্চিতভাবে আমি যেভাবে এ আর বির মান গেস করে অঙ্কগুলো করানো শিখিয়েছে, আপনারা এইভাবেই কিন্তু এই অঙ্কটা করে ফেলতে পারেন। তো আমি 11 নম্বর অঙ্কটা আপনাদের HW দিয়ে দিচ্ছি। এবার দেখেন 10 নম্বর অঙ্কটা কি হবে। বলা হচ্ছে 2 টু দি পাওয়ার জেড প্লাস 7 দেওয়া রয়েছে, তাহলে আমি এখানে লিখব জেড প্লাস হচ্ছে 7 ইকুয়াল টু, বলা হচ্ছে 4 টু দি পাওয়ার জেড প্লাস 2। আচ্ছা, এক্স লিখে লিখে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, তাহলে 4 টু দি পাওয়ার জেড প্লাস হচ্ছে 2। তাহলে অঙ্কটা যদি আমরা সলিউশন করি, তাহলে আমরা 2 টু দি পাওয়ার বা লিখব 2 টু দি পাওয়ার জেড প্লাস 7 ইকুয়াল টু, তাহলে 2 এর উপরে স্কোয়ার করতে পারি, 2 দুগুণ 4, তাহলে উপরে জেড প্লাস 2 আছে আগে থেকে, তাহলে বা 2 টু দি পাওয়ার জেড প্লাস 7 ইকুয়াল 2 টু দি পাওয়ার আমরা বলতে পারি 2z প্লাস 2 দুগুণ 4, তাহলে পাওয়ার বেস সমান হয়েছে, সুতরাং পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায়, তাহলে z প্লাস 7 ইকুয়াল টু 2z প্লাস হচ্ছে 4, তাহলে z এই 2z এইদিকে আসলে মাইনাস 2z ইকুয়াল টু 4, এই 7 ওইদিকে গেলে -7, তাহলে সুতরাং মাইনাস z ইকুয়াল টু কত হয়? -3। তাহলে মাইনাস মানে যদি আমরা ক্রস করে দিই, তাহলে z এর মান কত আসে? 3 আসে আমাদের অ্যান্সার হিসেবে। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 3, তার মানে বি নম্বর অ্যান্সারটা রাইট। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 9 নম্বরটা দেখেন, বলা হচ্ছে কি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তাহলে কিসের ক্ষেত্রফল আমাদের কাছে জানতে যাচ্ছে? সমকোণী ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফল আমাদের কাছে জানতে যাচ্ছে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আপনারা নিশ্চয়ই জানেন। তাহলে সূত্রটা কি? সূত্রটা আমি আপনাদের লিখে দিচ্ছি, দেখেন সূত্রটা কি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া বের করার সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন হচ্ছে উচ্চতা, তাই না? তাহলে আমি হাফ বসালাম, তাহলে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য, তার মানে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণ এটা, এই সংলগ্ন বাহুদ্বয় এইটা, তাহলে ভূমি যদি হয় 6, তাহলে উচ্চতা হবে কত? 8। তাহলে আমরা বসাচ্ছি মান, তাহলে হাফ গুণন ভূমি হচ্ছে 6 গুণন উচ্চতা হচ্ছে 8, আমরা বসাই দিলাম, তাহলে 3 দুগুণ 6, তাহলে 3 8 24, তাহলে কত হচ্ছে? 24 বর্গ সেন্টিমিটার। এরিয়া হলে মানে ক্ষেত্রফল বের করার সময় সেন্টিমিটার গুণ করলে কি হয়? বর্গ সেন্টিমিটার। এখানে কিন্তু 24 রয়েছে শুরুতে, 24 দাগালে কিন্তু ভুল হবে, কেননা এরিয়ার মান সবসময় দুটো গুণ করে যেহেতু হচ্ছে, তার মানে সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার হয়। এখানে অপশনটা কিন্তু বি নম্বর রাইট। ঠিক আছে, এরপরে দেখেন 8 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে খুবই সহজ একটা অঙ্ক। তাহলে এখানে আমাদের দশমিকের পরে কয়টা ঘর রয়েছে? দশমিকের পরে ঘর রয়েছে 1 2 3 4 5 6টা। দশমিকের পরে ঘর রয়েছে 1 2 3 4টা। তাহলে দশমিকের পরে কয়টা ঘর হবে বলেন তো দেখি? এখানে আছে 6টা, এখানে আছে 4টা, 10টা ঘর। তাহলে আমরা 10টা ঘর হিসাব করব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10টা এখানে রয়েছে। এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9টা, এটা হবে না। 1 2 3 4 5 6 7 এটাও হবে না। তাহলে নিঃসন্দেহে আমাদের উত্তর এ নাম্বারটা রাইট। যাই হোক, আপনারা একটু চেক করে দেখবেন, আমার ভুলও হতে পারে, কিন্তু জাস্ট এই নিয়মটা ফলো করলে আপনাদের অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন কি হবে আমাদের এখানে। আমাদের হচ্ছে 7 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত? খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক।
আমরা মৌলিক সংখ্যাগুলো কি জানি আমরা, আচ্ছা এই 8 নম্বর অঙ্কটা আমার কাছে কেন জানি একটু কনফিউশন লাগতেছে, ঠিক আছে। তো এই অঙ্কটা আমি যেভাবে আপনাদের করালাম, ঠিক আছে, তো আমার মনে হচ্ছে যে এখানে হচ্ছে সঠিক উত্তর নেই। আপনারা একটু কাইন্ডলি এই অঙ্কটা একটু করে দেখবেন, করে দেখার পরে আমাকে একটু জানাবেন যে এই 8 নম্বর অঙ্কটা মানে প্রবলেমটা কোথায় হয়েছে। আমার মনে হচ্ছে যে এখানে উত্তর নেই। আমি যেভাবে বের করেছি আসলে যারা অঙ্কটা তৈরি করেছেন তারা মনে হয় এভাবেই হিসাব করে দিয়েছেন, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে এই অঙ্কটা এভাবে নাও হতে পারে, ঠিক আছে। তাহলে উত্তরটা কনফিউশন। তো যাই হোক, এটাতে আমি আর থাকছি না, আমি 7 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তাহলে দেখেন বিষয়টা কি হবে। এখানে 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত। তাহলে 40-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা কত আছে? 41। 100-র চেয়ে ছোট মৌলিক সংখ্যা কত আছে? 97। ঠিক আছে, আমরা জানি 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 53 59 61 67 71 73 79 83 89 97, এই হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত। তাহলে 40-এর চেয়ে বড় 41 আর 100-র চেয়ে ছোট কি 97। বলা হচ্ছে এর মধ্যবর্তী বৃহত্তম আর ক্ষুদ্রতম, তাহলে এটা ক্ষুদ্রতম এটা বৃহত্তম মৌলিক সংখ্যা দেওয়ার গড়। তাহলে গড় মানে কি? এই দুটো যোগ করে কত দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ। তাহলে 7 আর 1 8, 9 আর 4 কত 13। তাহলে 138-কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 6 2 12, থাকলো 1, 9 2 18, তাহলে 69। তার মানে বি নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। এরপর আমরা পরেরটাতে চলে যাব। 6 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো পরীক্ষায় 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। খুবই সুন্দর একটা অঙ্ক এবং ইতিপূর্বে কিন্তু এই ধরনের অঙ্ক আমি আপনাদের করে দিয়েছি। তো দেখেন কি সূত্র আমি শিখিয়েছি, সূত্রটা শিখিয়েছি আমি কিন্তু টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান, এই সূত্র আমি শিখিয়েছি। তাহলে খেয়াল করেন, টোটাল পার্সেন্টেজের যেহেতু অঙ্ক টোটাল হচ্ছে 100%, অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে যারা পাশ করেছে তারা, তাহলে 80% গণিত 80% বাংলায়, তাহলে 80 যোগ 70 সিঙ্গেলের মানগুলো যোগ হয়ে যাচ্ছে, মাইনাস অল বোথ উভয় বিষয়ে পাশ করলো 60%, তাহলে 60 হচ্ছে অল বোথের মান, প্লাস নানের মান কত, শতকরা কতজন ফেল করলো, তার মানে এন এর মান হচ্ছে নান মানে উভয় বিষয়ে ফেল। তাহলে 100 ইকুয়াল 70 থেকে 60 বাদ দিলে 10 থাকে, তাহলে 80 আর 10-এ 90, তাহলে 90 প্লাস হচ্ছে নান, তাহলে সুতরাং এন এর মান হবে 90, এদিকে আসলে মাইনাস হয়, তার মানে 100 থেকে 90 মাইনাস করলে 10%, তাহলে উভয় বিষয়ে শতকরা ফেল করেছে কত শতাংশ? 10%, তার মানে এ নম্বরটা রাইট। এরপর দেখেন 5 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি। তাহলে আমরা তো জানি যে সম্পূরক তৈরি হয় কিভাবে, দুটো কোণের সমষ্টি যদি 2 সমকোণ বা 180 ডিগ্রি হয় তাহলে সেটাকে বলে সম্পূরক। আর পূরক কাকে বলে? দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাকে বলে পূরক। যেহেতু বলেছে সম্পূরক, তাহলে দুটোর সমষ্টি হবে 180 ডিগ্রি, তাহলে একটা দেওয়া আছে 90, তাহলে আর একটা কত? আর একটা 90, কেননা 90 90 180, তার মানে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে উত্তর হচ্ছে সি। এবার দেখেন 4 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে, a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513 মানে 513, এবং a মাইনাস বি ইকুয়াল 3 হলে এ বি এর মান কত। তাহলে অনুসিদ্ধান্ত দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারি সহজেই। তাহলে কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু হচ্ছে 513। তাহলে সরাসরি আমরা বা অনুসিদ্ধান্ত ফেলবো a মাইনাস বি তার উপর হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে কি a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 513। তাহলে a মাইনাস বি তার উপর কিউব, a মাইনাস বির মান 3, তাহলে 3-র উপর আমরা কিউব দিয়ে দিলাম, 3-র উপর আমরা কি দিব? কিউব দিব। তাহলে কিউব দিলাম প্লাস 3 ইন্টু এ বি এর মান কত? এ বি এর মান তো বের করতে হবে, যেহেতু বলেছে এ বি এর মান কত, ইন্টু এ মাইনাস বির মান কত? এ মাইনাস বির মান হচ্ছে 3, তাহলে ইকুয়াল টু 513। তাহলে 3-এর উপর কিউব মানে 27 প্লাস 3 3 9ab ইকুয়াল টু কত? 513। একটু বুঝে নেবেন, ওভার রাইটিং হচ্ছে। তাহলে 9ab ইকুয়াল টু 513 থেকে 27 মাইনাস করলে কত থাকে আমাদের বলেন তো দেখি, আমরা একটু বিয়োগ করে দেখি। 513 মাইনাস হচ্ছে 27, তাহলে মাইনাস করলে 7 উপরে হচ্ছে 13, তাহলে 7 6 13 6, হাতে 1 2 রেখে 3, তাহলে উপরে কত হচ্ছে 11, তাহলে 8, এখানে থাকলো কত 4, 486, তাহলে 486। তাহলে সুতরাং এ বি ইকুয়াল টু উপরে 486, তার নিচে 9, কাটাকাটি করলে 5 নং 45, 46 47 48 থাকে 3 36, 4 নং 36, তার মানে এ বি এর মান হচ্ছে 54 বা হচ্ছে কত 54। তার মানে এ বি এর মান আমাদের কত? আমরা বের করলাম 54, তার মানে 4-এর এ নাম্বারটা আমাদের কিন্তু রাইট। ঠিক আছে, এরপরে 3 নম্বর অঙ্কটা দেখেন আপনারা স্ক্রিনের। 3 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে কি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। জাস্ট বলা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তো আপনারা নিশ্চয়ই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা জানেন।
আমি নিশ্চিত আপনারা অনেকেই জানেন না, কেননা এই জিনিসটা মনে রাখা কিছুটা হচ্ছে আপনাদের জন্য কঠিন কাজ। এবং সমদ্বিবাহু সমকোণী, আবার শুধু সমদ্বিবাহু না, শুধু সমকোণীয় না, কিন্তু সমদ্বিবাহু সমকোণী এটা বলা হচ্ছে। ওকে, আমি সূত্রটা লিখে দিচ্ছি, দেখেন। তাহলে সূত্রটা কি হবে, একটু মনোযোগ দেন সূত্রটা সম্পর্কে আপনারা। সূত্রটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু যদি হয় তাহলে তার এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার, তার মানে যে দৈর্ঘ্যটা দেওয়া থাকবে তার উপর স্কোয়ার। এটাকে আমরা অনেক সময় এ স্কোয়ারও বলি। তাহলে হাফ ইন্টু এক বাহুর দৈর্ঘ্য 12, তার মানে 12-র উপর যদি আমি স্কোয়ার করি তাহলে কত হয় বলেন তো? উপরে 12 কত হবে? 144। তাহলে কাটাকাটি যদি আমি করি 7 দুগুণ 14, 2 দুগুণ 4, তার মানে 72। তার মানে ক্ষেত্রফল হবে 72 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, কত বর্গ সেন্টিমিটার এখানে বলেই দিয়েছে, তার মানে শুধু 72, এই জন্য আমাদের কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। তো 2 নম্বর অঙ্কটা দেখেন আপনাদের কি বলা হচ্ছে, আমি এটা মুছে দিই একটু। 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগে, তাহলে 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগে? বলা হচ্ছে 20 মিনিট, 15 মিনিট, 10 মিনিট, 5 মিনিট। তো এই ধরনের অঙ্ক আপনারা ঐকিক নিয়মের সাহায্যে আগে বুঝবেন, তারপরে কিভাবে চিন্তা করতে হয় আমি বলবো আপনাদের। কি বের করতে বলেছে? কত মিনিট সময় লাগে। তাহলে মিনিটটাকে আপনারা ডান দিকে রাখবেন। তাহলে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগে, তাহলে মিনিট যেহেতু ডান দিকেই আছে তাও কোনো সমস্যা নেই। তাহলে আমরা লিখলাম 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে কয় মিনিটে? 5 মিনিটে, ইকুয়াল 5 মিনিট। এবার আমরা 5-এর জায়গায় 1 কল্পনা করব। তাহলে আমরা এবার চিন্তা করব, যেহেতু 5টি বিড়াল 5 মিনিটে 5টা ইঁদুর ধরে, তাহলে একটা বিড়াল হচ্ছে 5টা ইঁদুর ধরবে কয় মিনিটে? তার মানে 5টি বিড়াল 5 মিনিটে, তাহলে একটা বিড়াল বেশি মিনিটে, তার মানে বেশি মানে গুণ। নিশ্চয়ই আমরা ঐকিক নিয়মের নিয়মটা জানি, বেশি মানে গুণ, কম মানে ভাগ। তাহলে 5টি বিড়াল 5 মিনিট, তাহলে একটা বিড়াল বেশি সময় লাগবে, তাহলে বেশি মানে গুণ, 5 গুণন 5। তো যার নিচে 1 পড়বে সেটা এখানে প্রভাব ফেলবে। এবার 5টি ইঁদুর ধরেন 5 মিনিটে, তাহলে একটা ইঁদুর ধরবে কয় মিনিটে? তাহলে 5টা ইঁদুর ধরে 5 মিনিটে, তাহলে একটা ইঁদুর ধরবে কম মিনিটে, তাহলে কম মানে ভাগ। এবার এই 5 ভাগ হয়ে গেল। এবার এই লাইনটা মন থেকে আপনারা বাদ দিয়ে দেবেন। তাহলে আমাদের কি হলো, যে একটি বিড়াল একটি ইঁদুর ধরে এত মিনিটে। এবার আসেন, তাহলে যদি বলে 100টি বিড়াল, তার মানে 1-এর জায়গায় আমরা 100টা বিড়াল দিলাম। তাহলে একটা বিড়াল যেহেতু এত মিনিটে ধরে, তাহলে 100টা বিড়াল, তাহলে সময় কম লাগবে নাকি বেশি লাগবে? তাহলে একটার জায়গায় বিড়াল 100 করে দিলাম, তার মানে সময়টা কি লাগবে বলেন তো দেখি? সময়টা কম লাগবে, তাহলে কম মানে ভাগ, তাহলে এই 100 নিচে চলে আসলো। এবার দেখেন, তাহলে একটা ইঁদুর ধরে এত মিনিটে, তাহলে বলেন তো দেখি 100টা ইঁদুর ধরবে, এখানে যে বলা হচ্ছে 100 ইঁদুর ধরবে কত মিনিটে? তাহলে সময় এবার বেশি লাগবে, তাহলে বেশি মানে গুণ। তাহলে এইভাবে গুণ ভাগ হচ্ছে। যেহেতু সংখ্যাগুলো একই ধরনের, এই জন্য কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। তাহলে আমরা যদি এবার কাটাকাটি করি, 100 কাটা, 5 কাটা, তাহলে কয় মিনিট? 5 মিনিট। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা রাইট। খেয়াল করেন বিষয়টা এখানে কি হচ্ছে। বিষয়টা হচ্ছে যে অঙ্কে প্রথম লাইনে আপনারা শর্টকাট মেথডে কিভাবে চিন্তা করবেন, প্রথম লাইনে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাই হবে অ্যান্সার। পরের লাইনে যাই বলুক না কেন, ইঁদুর বিড়ালের অঙ্ক এভাবেই করতে হয়। তাহলে প্রথম লাইনে 5 মিনিট সময় লাগে, এবং দ্বিতীয় লাইনে যতই বলুক না কেন আপনাদের, ওই 5 মিনিট সময়ই কিন্তু আপনাদের লাগবে। ঠিক আছে, তো এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 1 + 5 + 9 + 13 ধারাটির 15তম পদ কত হবে? এটা আপনাদের কিন্তু খুঁজে বের করতে হবে। তাহলে খেয়াল করেন, 15তম পদ আমরা এমনিতেই যাইতে পারি সরাসরি। 1-এর পরে 5, 5-এর পরে 9, তাহলে 4 করে গ্যাপ হচ্ছে না? 5 4 9, 9 4 13, 13-এর পরে 14, 15 16 17, তাহলে 17-এর পরে 18 19 20 21, 21-এর পরে 22 23 24 25, তাহলে 25-এর পরে 29, 29-এর পরে 33, 34 35 36 37, 37-এর পরে 41, 41-এর পরে 45, তাহলে 45-এর পরে 49। তো দেখি আমরা আমাদের 15টা পদ হয়েছে কিনা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা হয়েছে। 49-এর পরে 53, 53-এর পরে 57, তাহলে 14 15, তাহলে 15তম পদ কত হচ্ছে? 57। ঠিক আছে, তার মানে উত্তরটা হচ্ছে 57। কিন্তু এখানে 15তম পদ না বলে যদি বলতো 75তম পদ কত, তাহলে তো আপনারা আর এইভাবে হিসাব করতে পারতেন না, তাই না? তো সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা সূত্র জানি, এবং এই সূত্রটা আমরা কিন্তু এখন প্রয়োগ করে দিব। ঠিক আছে, তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে nতম পদ, বা আমরা বলতে পারি শেষ পদ, ইকুয়াল আমরা বলবো যে কি a + n - 1 ইন্টু হচ্ছে d। এখানে শেষ পদ কত? মানে nতম পদ বা শেষ পদ আমরা বলি nতম পদ বা হচ্ছে শেষ পদ ইকুয়াল a + n - 1 ইন্টু d। এখানে কিন্তু বলছে ধারাটির 15তম পদ কত, তার মানে
15তম পদটা কত হবে সেটা আমাদের কিন্তু খুঁজে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে বলেছে ধারাটার 15তম পদ মানে 15 নম্বর পদটা কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা কিভাবে করব একটু মনোযোগ দেন আপনারা। তাহলে আমরা মান বসানো শুরু করব। এর মান কত? এ হচ্ছে প্রথম পদ 1, তাহলে 1 বসাই দিলাম, যোগ n মানে 15 যেহেতু বলাই আছে, তাহলে 15 মাইনাস 1 ইন্টু ডি সাধারণ অন্তর, তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4 হয়, তাহলে 4, তাহলে ইকুয়াল টু 1 যোগ 5 থেকে 1 বাদ দিলে 14, 4 14 56, সরাসরি লিখলাম, তাহলে 56 আর 1 57। তাহলে দেখেন মুহূর্তের মধ্যেই অ্যান্সার বের হয়ে আসবে যদি আপনারা এই সূত্রটা কাজে লাগান। ঠিক আছে, তো মনে রাখতে হবে যে এই n কিন্তু এখানকার পদ সংখ্যা, আর এই পদ সংখ্যাটা কিন্তু এখানে 15 দেওয়াই আছে। এটা কনফিউশন সৃষ্টি হতে পারে আপনাদের। ঠিক আছে, এই এন এর সাথে এই এন এর, এই এন মানে হচ্ছে এখানে শেষ পদ বা এনতম পদ, আর এই এন মানে হচ্ছে এখানকার পদ সংখ্যা। ওকে, তো এই হচ্ছে আমাদের 50টা অঙ্ক। আমরা অল্প কয়েকটা অঙ্ক আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, আর বাকি সবগুলো অঙ্কই কিন্তু করে দিয়েছি। তো ভিডিওটা অবশ্যই আপনারা সবার সঙ্গে শেয়ার করে দিবেন। শেয়ার করার ব্যাপারে আপনারা কার্পণ্যতা করবেন না। আর সাবস্ক্রাইব না করে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করেন। ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেন, আর ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ভিডিওগুলো আপনাদের উপকারে আসছে কিনা। আপনারা কিন্তু কমেন্ট করেন না অনেকেই, কমেন্ট অবশ্যই করবেন, কারণ কমেন্ট না করলে আমরা কিন্তু বুঝতে পারি না যে এই ধরনের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন আছে কিনা। এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু বারবার আসে, আমি বলেছি এই অঙ্কগুলো, এবং সামনে যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আছে বা এর পরবর্তীতে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেই সবগুলো পরীক্ষার জন্যই কিন্তু এই ধরনের অঙ্কগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা প্রাইমারি পরীক্ষা দেবেন এবং অন্যান্য বিভিন্ন গ্রেডের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদের যে চাকরিগুলো, তার জন্যও কিন্তু এখান থেকে বেশ কিছু অঙ্ক গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।